একটা গল্পের ছদ্মবেশে বা এক অর্থের ছদ্মবেশে আর একটা অর্থ প্রকাশ করে। এই জাতীয় ড্রামাই হচ্ছে অ্যালিগরিক্যাল ড্রামা। ঠিক আছে, যেমন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এখানে একটা অ্যালিগরিক্যাল পোয়েম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ডক্টর ফস্টাস অ্যালিগরিক্যাল একটা ড্রামা, পোর্ট্রেইং সোলস স্ট্রাগল টু অ্যাচিভ স্যালভেশন। অর্থাৎ এই যে মোরালিটি প্লে, এটা এক ধরনের অ্যালিগরিক্যাল ড্রামা। তো কি পোর্ট্রেইং করে, সেটা হচ্ছে সোলস স্ট্রাগল, অর্থাৎ আমাদের যে আত্মা, আমাদের যে চেতনা, এই চেতনার কি স্ট্রাগল, সংগ্রাম, টু অ্যাচিভ স্যালভেশন, অর্থাৎ দাসত্ব বা বন্ধন মুক্তি পেতে আমাদের যে সংগ্রাম, আমাদের আত্মার যে সংগ্রাম, সেটাই কি নির্ভর মানে দেখানো হয় কিসে, মোরালিটি প্লেতে। মোরালিটি প্লে ইজ আ মেডিয়াভাল ড্রামাটিক ফর্ম। এবং আমরা আরো একটা তথ্য পাচ্ছি যে এটা মধ্যযুগীয় নাটকের একটা কি কাঠামো বা ফর্ম বা স্ট্রাকচার, হুইচ অ্যালিগরিক্যালি প্রেজেন্টস অ্যান আইডিয়াল ক্রিশ্চিয়ান লাইফ অন স্টেজ। আচ্ছা, স্টেজের কথা বলা হচ্ছে কেন? কারণ প্লে আর ড্রামার ভিতরে পার্থক্য কি? ড্রামা হচ্ছে যখন আমরা টেক্সট বুকে পড়ি সেটা ড্রামা, কিন্তু যখন যেটা মঞ্চায়িত হয় সেটা কিন্তু প্লে। তাহলে বলা হচ্ছে যে এই যে মোরালিটি প্লেটা, এটা একটা মেডিয়াভাল ফর্ম, এবং এটাকে কি করা হয়, অ্যালিগরিক্যালি প্রেজেন্ট করা হয় কোথায়? স্টেজে। কিসের উপরে ভিত্তি করে? অ্যান আইডিয়াল ক্রিশ্চিয়ান লাইফ, অর্থাৎ একটা আইডিয়াল ক্রিশ্চিয়ান লাইফ কেমন হবে সেটা নির্ভর করে কিসের উপরে? সেটা নির্ভর করে এই যে আমাদের মোরালিটি প্লে, এবং সেটা দেখানো হয় স্টেজে। These plays are very popular in the medieval and the 15 to 16 centuries during the Tudor times in England, অর্থাৎ 15 থেকে 16 শতাব্দীর পর্যন্ত যখন ইংল্যান্ডের টিউডররা শাসন করতো, ওই সময় কি এই মোরালিটি প্লে বেশ ভালো পরিমাণে কি ছিল, পপুলার ছিল। তাহলে আমরা দেখি যে এখন থেকে এই যে মোরালিটি প্লে এর আলোচনাটা আমরা করলাম, এখন থেকে আমরা দেখবো যে কেন আমরা ডক্টর ফস্টাস যে নাটক, এটাকে আমরা মোরালিটি প্লে বলছি। ক্রিস্টোফার মার্লো ওয়াজ the product of Renaissance and his hero Dr. Faustus represent the spirit of Renaissance who shows a great yearning for unlimited knowledge, power and glory. ফার্স্ট ক্লাসটা যারা করেছি তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু আমরা রিনেসান্সের সাথে খুব ভালোভাবে পরিচিত হওয়ার কথা, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা পড়েছি। কারণ আমার ফার্স্ট ক্লাসে মেসেজ ছিল যে আমরা ফার্স্ট ক্লাসটা খুবই ভালো করে পড়বো, খুবই ভালো করে মানে ফলো করব। কারণ ফার্স্ট ক্লাসে যে রেনেসান্স যে আলোচনা ছিল, এইটা শুধু ফার্স্ট ক্লাসেই না। অর্থাৎ প্রথম প্রশ্নটা কি ছিল, চৌসারের এসটা নির্ভর করে রেনেসান্সের উপর। ওই রেনেসান্সের যে প্রশ্নগুলো আছে ওইটা নির্ভর করে বাদ বাকি ক্লাসের উপরে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অথরের আগ পর্যন্ত বা ইন্ডিভিজুয়াল অথরের ভেতরেও অনেক অংশ রেনেসান্স সম্পর্কিত। সো আমার একটা ক্লিয়ার মেসেজ ছিল যে প্রথম কয়েকটা ক্লাস আমরা খুব মনোযোগ দিয়ে করব। তাহলে আমরা ওই যে আগের ক্লাসের যে প্রশ্নগুলো পরের ক্লাসের প্রশ্নগুলোর সাথে রিলেট করতে পারবো, কারণ আগের ক্লাসে কিন্তু রেনেসান্স নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাহলে ক্রিস্টোফার মার্লোকে কি বলা হচ্ছে, রেনেসান্স প্রোডাক্ট বলা হচ্ছে, তাই তো। এবং তার যে হিরো ডক্টর ফস্টাস, সে কি করে, রেনেসান্স স্পিরিটকে কি করে, রিপ্রেজেন্ট করে। আচ্ছা বলুন তো কেনই রিপ্রেজেন্ট করবে না? কারণ ডক্টর ফস্টাসের যে রাইটার মার্লো, উনি তো রেনেসান্সের প্রোডাক্ট, এবং তার লেখনীর মধ্যে রেনেসান্সের কি অনেক কোয়ালিটি আছে। তার মানে কি, সেই কোয়ালিটি গুলো তিনি ডক্টর ফস্টাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার মানে ডক্টর ফস্টাসের মধ্যে সেই স্পিরিট গুলো আছে, who shows a great yearning for unlimited knowledge, power and glory. অর্থাৎ ডক্টর ফস্টাসের কি ছিল, আকাঙ্ক্ষা ছিল কিসের প্রতি, বা আনস্যাটিসফাইড হাঙ্গার ছিল কিসের প্রতি, এই যে নলেজ, পাওয়ার, গ্লোরি, তারপরে হচ্ছে টু অ্যাচিভ ইম্পসিবল, বিউটি, এগুলোর প্রতি কি আকাঙ্ক্ষা ছিল। Here he declares philosophy is odious and obscure, both law and physics are pretty weeds, divinity is best of the three,
unpleasant, harsh, and contemptible, and vile, this magic that hath ravished me. আচ্ছা, এখানে আমাদের যে আলোচনা করা হয়েছে যে ডক্টর ফস্টাসের কি ছিল, আনলিমিটেড পাওয়ার, নলেজ, বিউটি, গ্লোরির প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল, যেটাও কি একটা রিনাইসেন্স স্পিরিট। এখন কথা হচ্ছে যে তার ভিতরে যেহেতু এই আকাঙ্ক্ষা ছিল অজানাকে জানার, অনেক বেশি জানার, সো তার কাছে এই যে সে কিন্তু একজন কি মানে বড় একজন ফিলোসোফার টাইপের এবং একজন অধ্যাপক লেভেলের একজন ক্যারেক্টার যাকে দেখানো হয়েছে, তো সবকিছুই তার কাছে এখন ফিকে লাগে। সে তার মধ্যে অনেক জ্ঞান গরিমা প্রজ্ঞা আছে, কিন্তু তারপরেও তার কাছে এখন সবকিছু ফিকে লাগে। সে আরো নতুন কিছু জানতে চায়, এবং এই নতুন কিছু যে জানতে চায়, এই নতুন কিছুর মধ্যে ভালো খারাপ উভয়ই তো ইনক্লুডেড। তো আলটিমেটলি সে নেগেটিভ জিনিসটাই কি বেছে নেয় নতুন কিছু হিসেবে। তাহলে ইন স্পাইট অফ রেনেসান্স স্পিরিট, ডক্টর ফস্টাস ডাজ নট ডিসকার্ড মেডিয়াভাল ক্রিশ্চিয়ান এলিমেন্ট। দেখেন প্রশ্নে কিন্তু এই কথাটুকু ছিল, ডাজ নট ডিসকার্ড মেডিয়াভাল ক্রিশ্চিয়ান এলিমেন্ট, অর্থাৎ তার মধ্যে কিন্তু রেনেসান্স স্পিরিট ছিল, এবং এই স্পিরিটের কারণে যে কেউ যেমন ভালো দিকে যাইতে পারে, ঠিক আছে, আবার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনাও আছে। আবার কি খারাপ দিকে ভাই আনমিউট করেন, মিউট করেন, সরি আমার আচ্ছা। তাহলে আমরা একটা জিনিস দেখি যে অজানাকে জানা, এর মধ্যে কিন্তু অজানা খারাপ জিনিস থাকতে পারে, অজানা ভালো জিনিস থাকতে পারে, কিন্তু সে আলটিমেটলি খারাপ জিনিসটাকেই বেছে নেয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তার ভেতরে যে রেনেসান্স স্পিরিট ছিল, প্রবল আগ্রহ, এই আগ্রহের পরেও কি বলছে ডক্টর ফস্টাস ডাজ নট, এই ডক্টর ফস্টাস কিন্তু কি মানে ইসের নাম, আপনার ক্যারেক্টারের নাম না, বইয়ের নাম। ডক্টর ফস্টাস ডাজ নট ডিসকার্ড মেডিয়াভাল ক্রিশ্চিয়ান এলিমেন্ট, অর্থাৎ এই রেনেসান্স স্পিরিট নিয়ে বইটা যে লেখা হয়েছে, কিন্তু এর পরেও এর ভিতরে কিন্তু অনেক ক্রিশ্চিয়ান এলিমেন্ট, অর্থাৎ ধর্মের অনেক দিক কিন্তু উঠে এসে, কারণ এই যে বলছি, বারবার বলছি যে মানুষের মধ্যে যখন অজানাকে জানার একটা বিষয় আছে, তখন কিন্তু মানুষ কিন্তু মানে পথভ্রষ্ট হইতেই পারে, মানে যে কোনো নেগেটিভ জিনিসও কিন্তু সে কি করতে পারে, জানার জন্য পা বাড়াইতে পারে, ঠিক আছে। যেমন ডক্টর ফস্টাস পা বাড়িয়েছে নেক্রোম্যান্সির দিকে। সো যে বিষয়টা বুঝাতে চাচ্ছি যে এই যে নেগেটিভিটির মানে এর মধ্যে কিন্তু সবই নেগেটিভিটি, সেক্সুয়াল ডিজায়ার, ঠিক আছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও কি করে, ডাজ নট ডিসকার্ড মেডিয়াভাল ক্রিশ্চিয়ান এলিমেন্ট, অর্থাৎ সে কিন্তু ক্রিশ্চিয়ান এলিমেন্ট বা একজন আইডিয়াল ক্রিশ্চিয়ানের যে লাইফ, সেইটাকে কিন্তু মানে ত্যাগ করেনি। ডিসকার্ড মানে কি ত্যাগ করেনি, ঠিক আছে। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ মরালিটি অর রিলিজিয়াস প্লে। দ্য থিম অফ দ্য morality plays was the struggle between virtue and কি ভাইস, অর্থাৎ থাকবে। তাহলে মোরালিটি যে প্লে, এর মেইন থিম বা মেইন ক্যারেক্টারিস্টিকটা কি, স্ট্রাগল বিটুইন ভাইস অ্যান্ড ভার্চিউ, অর্থাৎ পাপ এবং পুণ্যের মধ্যে যে কি কন্ট্রাস্ট, এটা কিন্তু সব থেকে বড় একটা ফিচার। দ্য এইম ওয়াজ টু টিচ ডক্ট্রিনস অ্যান্ড ইথিক্স অফ ক্রিশ্চিয়ানিটি, এবং এর যে কি বলে মানে মেন এইম, এই মোরালিটি প্লে কেন লেখা হয়, সবার মধ্যে কি ক্রিশ্চিয়ান যে কি বলে লেসন, এই লেসন টিচ করার জন্য, ঠিক আছে। এই যে ক্রিশ্চিয়ান ডক্ট্রিন মতবাদ বা এথিক্স অফ ক্রিশ্চিয়ানিটি, এগুলাকে মানুষের মধ্যে ইনপুট করানোর জন্যই কি লেখা হতো, এই যে মোরালিটি প্লে লেখা হতো। ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে উই ফাইন্ড ডক্টর ফস্টাস ডিজায়ার টু অ্যাবজিউর দ্য স্ক্রিপচার ট্রিনিটি ক্রিস্ট,
অর্থাৎ আমরা দেখি যে নাটকের প্রথমে ডক্টর ফস্টাস কি ওই যে বিরক্ত, তার যত সব সাবজেক্ট সে কিন্তু সবই জানে, তার পাণ্ডিত্য অগাধ, কিন্তু তারপরে সে কি নতুন আরো কিছু জানতে চায় এবং এই জানার লক্ষ্যে সে কি সে তার ধর্মগ্রন্থ ট্রিনিটি, তারপরে তার যে ক্রিশ্চিয়ান সোল, এটাকে সে কি ত্যাগ করতে চায়। তারপরে দেখছি হি ইজ রেডি টু স্যাক্রিফাইস গড, রিলিজিয়ন, ক্রিস্ট অ্যান্ড আদার মোরাল ইনজাংশন, অর্থাৎ তার মধ্যে নীতি নৈতিকতা এতটাই লোপ পেয়েছে যে সে তার গড, তার রিলিজিয়ন, তার ধর্মগ্রন্থ এবং অন্যান্য যত সব ধর্মীয় বিধিনিষেধ আছে, মানে কি বলে সবকিছু সে ত্যাগ করতে রাজি। বাট আফটার সাইনিং দ্য বন্ড উইথ দ্য ডেভিল, এবং এই লক্ষ্যে সে এই যে ন্যাক্রোম্যান্স অর্থাৎ জাদুটনা শেখার উদ্দেশ্যে সে কি করে ইভেন তার যে সোল, তার আত্মাটাকেও কিন্তু বিক্রি করে দেয়। কিসের মাধ্যমে? একদম বন্ড সাইন করে, সেখানে সেই কথাই বলা হচ্ছে বাট আফটার সাইনিং দ্য বন্ড উইথ দ্য ডেভিল অ্যান অ্যাকিউট কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড দ্য গুড অ্যান্ড এভিল রেইজেস ইন হিজ সোল, অর্থাৎ যখন সে এই যে বন্ড সাইন করে দিল তখন কিন্তু মানে সে তো এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নিছে যে সে কি করবে, তার সোলটাকে বিক্রি করে দিবে পাওয়ারের, জাগতিক পাওয়ারের বিনিময়ে। কিন্তু এরপরেও কি হয়, এখানে তো সে তো যে বন্ড সাইন করে ফেলে সেখানে তো তার এভিল ফোর্সই তো জয়লাভ করে, কিন্তু তারপরেও দেখা যায় যে তার ভিতরে যে ন্যূনতম যে ভালো কিছু বেঁচে আছে সেটা তার সাথে কি কনফ্লিক্ট করতেছে, খারাপের সাথে কনফ্লিক্ট করতেছে। দ্য অ্যাকিউট মেন্টাল টেনশন ইজ রিভিলড ফোর্সফুলি ইন দ্য ফলোয়িং লাইন্স, অর্থাৎ যেহেতু তার ভিতরে কি ভালো, গুড এবং এভিল ফোর্সের মধ্যে কি একটা কমব্যাট হচ্ছে, ঠিক আছে, সো আমরা কি দেখি এই লাইনগুলোর মধ্যে, হোয়ার আর দৌ ফস্টাস রেচ, হোয়াট হ্যাজ দৌ ডান, ডিমান্ড আর্ট দৌ ফস্টাস, ডিমান্ড ডিসপেয়ার অ্যান্ড ডাই, অর্থাৎ আমরা দেখছি এই যে সে বন্ড সাইন করলো তার মধ্যে কিন্তু এখন কি বন্ড সাইন করার পরে তার মধ্যে কিন্তু যে একটা ভালো এবং তার ভালো এবং খারাপ দিকের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হচ্ছে, এবং এই কনফ্লিক্টের জাতাকলে পড়ে সে কিন্তু কি একদম কি বলে জাতায় পড়ে যেমন পৃষ্ঠ অবস্থা হয় সেরকম পৃষ্ঠ। তারপর কি বলতেছে, দ্য চিফ এইম অফ রিলিজিয়াস অর মোরালিটি প্লে ওয়াজ ইনস্ট্রাকশনাল, অর্থাৎ যে কথাটা বারবার বলা হচ্ছে যে রিলিজিয়াস প্লের কাহিনী কি, রিলিজিয়াস প্লের কাহিনী হচ্ছে যে মোরাল টিচিং দেয়া বা ক্রিশ্চিয়ানিটি টিচিং দেয়া। তো এখানে বলা হচ্ছে যে দ্য মোরালিটি প্লে ওয়াজ ইনস্ট্রাকশনাল, অর্থাৎ কি দিক নির্দেশনামূলক, ধর্মীয় দিক নির্দেশনামূলক। কি হচ্ছে এসির বাতাস সুইং করে দেন তো, না সুইং করে দেন, বাতাস আসছে না কেন জানি। ইট ওয়াজ ড্রামাটাইজড গাইড, অর্থাৎ ড্রামাটাইজড গাইড মানে কি, গাইড মানে আমরা জানি যে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে, অর্থাৎ ড্রামাটাইজড গাইড বলতে বোঝানো হচ্ছে যে নাটকের মাধ্যমে আমাদেরকে কি গাইড করা। তাহলে মোরালিটি প্লে কি, মোরালিটি প্লে তাহলে আমরা এক প্রকার বুঝতে পারছি যে ধর্মীয় বইয়ের মতো, এটা ড্রামার মাধ্যমে আমাদের কি বা ক্রিশ্চিয়ানদেরকে গাইড করে, তাই তো, টু ক্রিশ্চিয়ান লিভিং অ্যান্ড ক্রিশ্চিয়ান ডাইং, অর্থাৎ ক্রিশ্চিয়ানরা যেভাবে বাঁচে সেভাবে বাঁচো, যেভাবে ক্রিশ্চিয়ানরা মারা যায় সেইভাবে কি মরো। Whoever discards the path of virtue and abjures the faith in God is destined to despair and eternal damnation. খুবই মূল্যবান একটা কথা যে কোনো ধর্মের জন্যই, যে যারাই যারাই কি করে ডিসকার্ড করে অর্থাৎ পরিত্যাগ করে, পাথ অফ ভার্চিউ অর্থাৎ নীতি নৈতিকতা, সৎ আদর্শ যারা পরিত্যাগ করে তারপরে হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাসকে যারা কি করে দূরে ঠেলে দেয়, সৃষ্টিকর্তাও কি তাদেরকে দূরে ঠেলে দেয় নিজের থেকে, এবং তাদের আলটিমেট
যে ডেস্টিনেশন হয় সেটা কি ইজ ডেস্টাইন টু ডেসপেয়ার অ্যান্ড ইটার্নাল ড্যামনেশন, অর্থাৎ তারা সারা জীবন কি হতাশায় ভুগতে থাকে। There is also the message of Marlowe's Dr. Faustus. It has in the mournful melody of the chorus in the closing lines, অর্থাৎ ডক্টর ফুস্টাসকে যখন, হ্যাঁ নামাজের বিরতি দেয়া হবে, নামাজের বিরতি দেয়া হবে, প্রশ্ন আর অল্প আছে, প্রশ্নটা শেষ হলেই নামাজের বিরতি দেয়া হবে। মাগরিবের নামাজের সময় কম, তারপরেও কি নামাজের বিরতি দেয়া হবে। তাহলে আচ্ছা, মানোডি কি? মানোডি হচ্ছে কোরাস সম্পর্কে তো আপনারা জানেন, এই কোরাস যে এক সুরে গায় সেটাকেই ওই এক সুরে গাওয়াকে বা এক সুরে বলাকে হচ্ছে মানোডি বলে, ঠিক আছে। তো যখন এই যে ডক্টর ফস্টাসের অবস্থার এই যে করুণ পরিণতি হয়, নাটক শেষে আমরা দেখি যে যে কোরাস আছে তারা এক সুরে কি এই যে বর্ণনা করতেছে যে ডক্টর ফস্টাসের কি হাল সেটা তারা কি বর্ণনা করতেছে। ফস্টাস ইজ গান রিগার্ড হিজ হেলিশ ফল হুজ পেইনফুল ফরচুন মে exhort the wise only to wonder at unlawful things whose deepness does entice such forward ways to practice more than heavenly power permits। অর্থাৎ কোরাসদের যে ভাষ্য, সে ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে কোরাসের কাজটা কি, কোরাসের কাজটা হচ্ছে ঠিক কমেন্টারি করা, ঠিক আছে। কোরাসের কাজটা হচ্ছে 6:50 6:50 থেকে 6:10 পর্যন্ত দিয়েন, বুঝলাম না 6:50 থেকে 6:10 কি করে হয়। তাহলে কোরাসের কাজটা হচ্ছে কোনো কিছু কমেন্টারি করা, যেমন আমরা খেলা দেখি, খেলায় কমেন্টেটররা কমেন্টারি করে, কোরাসও ঠিক ওইভাবেই কমেন্টারি করে, কারণ নাটকে সব সিন কিন্তু দেখানো সম্ভব হতো না, এই কারণে এই যে কমেন্টারির মাধ্যমে কিন্তু কোরাসের সঙ্গে দেখানো হতো। তো ডক্টর ফস্টাসের পরিণতি কি হয়, ডক্টর ফস্টাসের যে কর্মকাণ্ড, এই কারণে তাকে এই যে হেলিশ লাইফ লিড করতে হয়, এই যে তাকে নরকে পাঠানো হয় তার কৃতকর্মের জন্য, সেই কথাটাই গানে গানে কি এখানে বলা হয়েছে। তারপরে দ্য ক্যারেক্টার্স অফ দ্য মেডিয়াভাল মোরালিটিস প্লেস আর অ্যালিগরিক্যাল, যে কথাটা বলছিলাম, ঠিক আছে, যে অ্যালিগরিক্যাল থাকে সবকিছুই মোরালিটি প্লেতে। যেমন দেখি দেয়ার আর পার্সনিফাইড অ্যাবস্ট্রাকশন অর ভাইস অ্যান্ড ভার্সিউস ইন ডক্টর ফস্টাস উই ফাইন্ড গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেল রিপ্রেজেন্টেটিং দ্য পাথ অফ ভার্চিউ অ্যান্ড সিন। তাহলে অ্যালিগরিক্যাল কি বলেছিলাম, যে একটা স্টোরি বা একটা ক্যারেক্টারের আড়ালে আর একটা স্টোরি বা আর একটা ক্যারেক্টার। এখানে দেখুন গুড অ্যান্ড ব্যাড এঞ্জেল, গুড অ্যান্ড ব্যাড এঞ্জেল দিয়ে কি বোঝানো হচ্ছে নাটকের মধ্যে, ভার্চিউ এবং সিন অ্যান্ড ড্যামনেশন, ঠিক আছে। গুড অ্যাঞ্জেল দিয়ে বোঝানো হচ্ছে ভার্চিউ এবং এভিল অ্যাঞ্জেল দিয়ে বোঝানো হচ্ছে সিন অ্যান্ড ড্যামনেশন রেসপেক্টিভলি। দ্য ওল্ড ম্যান, অর্থাৎ দ্য ওল্ড ম্যান ক্যারেক্টার দ্বারা কি বোঝানো হচ্ছে, দ্য ওল্ড ম্যান ইন দ্য প্লে সিম্বলাইজেস দ্য ফোর্স অফ রাইটিয়াসনেস অ্যান্ড মোরালিটি। রাইটিয়াসনেস কি, মানুষের যে কি বলে ন্যায়পরায়ণতা, যেটা ঠিক আছে ন্যায়পরায়ণতা, এই যে ন্যায়পরায়ণতা, তারপর মোরালিটি নৈতিকতা, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে দ্য ওল্ড ম্যান। হেলেন ইজ দ্য সিম্বল অফ সেন্সুয়াল প্লেজার। হেলেনকে কি দেখানো হচ্ছে, সেন্সুয়াল প্লেজার। সেন্সুয়াল প্লেজার হচ্ছে সহজ করে বলতে গেলে যেটা সেক্সুয়াল প্লেজার যাকে বলা হয়, ঠিক আছে, ফিজিক্যাল ইন্টিমেসি, অর্থাৎ হেলেনকে সিম্বলাইজ করা হয়েছে সেন্সুয়াল প্লেজার হিসেবে দেখানো হয়েছে, যেটাকে কি অফ লাইফ হুইচ লিড টু ডেসপায়ার অ্যান্ড ড্যামনেশন, অর্থাৎ যেটা মানুষকে কি হতাশা এবং এই যে নরকের দিকে ঠেলে দেয়। আজকের পিডিএফটা পাবো না, অবশ্যই পাবেন, ক্লাস শেষে 2-3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন ক্লাসের শেষে, প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ পাবেন, আগে পাবেন না। সেটা হতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3-4 ঘন্টা। মেফিস্টোফিলিস অর্থাৎ শয়তানের যে দূত থাকে, লুসিফারের যে দূত, অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ লুসিফার সিম্বলাইজেস পাওয়ার উইথাউট কনসিয়েন্স, অর্থাৎ মেফিস্টোফিলিসকে
কিসের সাথে তুলনা করা হচ্ছে? ক্ষমতার সাথে, বিবেক বর্জিত ক্ষমতা। ভাই একটু আনমিউট করেন তো। আচ্ছা, তাহলে মেফিস্টোফেলিস মানে কি সিম্বলাইজ করতেছে? পাওয়ার, জাগতিক যে ক্ষমতা, কিন্তু কি ছাড়া? বিবেক বর্জিত যে ক্ষমতা। মানুষের ক্ষমতা থাকলে আজকে আমাদের সমাজের দিকেই তাকিয়ে দেখেন, ক্ষমতার জন্য মানুষ কি না কি করতেছে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উম, এই যে আমাদের মেফিস্টোফেলিস, এও কিন্তু সেই একই দিকে সিম্বলাইজ করতেছে, অর্থাৎ ক্ষমতার জোরে সে যা কিছু তাই করতে পারে এবং ওই ক্ষমতাটা অনেককে সে দিতে পারে। এবং এই যে আমাদের ডক্টর ফস্টাসকে দিয়েছে, তার বদলে কি সে তার সোলকে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, 24 বছরের জন্য। আচ্ছা, সেটা হচ্ছে কনক্লুশনটা, আপনারা দেখে নিবেন, এমন কিছু বিষয় না। ক্লাস রেকর্ড তো পাই, কিন্তু সফট কপি কি পাবো? আচ্ছা, বিষয় হচ্ছে আপনারা যে ডাউনলোড করতেছেন, এটা কিন্তু ইজিলি আপনার ফটোকপির দোকান থেকে ফটোকপি করতে পারেন। এইটা আপনারা যে ফটোকপির দোকানে যাবেন দেখবেন যে পিডিএফ থেকে ফটোকপি বের করা যায়। সবাই কিন্তু এইটাই করে, আপনারা এটা করে নেবেন। আচ্ছা, এখন কয়টা বাজে? 47 বাজে, জাস্ট 8 মিনিট, অর্থাৎ 6টা 55 আমরা আবার মিট করব। 8 মিনিট নামাজের বিরতি। আপনারা 8 মিনিট নামাজের বিরতি, 6টা 55 আমরা মিট করব। না, দেরি হয়ে যাচ্ছে তো, আজান তো অনেক আগে হয়ে গেছে। আর একটা প্রশ্ন শেষ, এখন তো আর ধরতে পারবো না ভিডিও। আচ্ছা, আমাদের বিরতি বিরতি শেষ। একটু কমেন্ট করেন, কথা শুনতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন। আচ্ছা, একটু অফ টপিক নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে মানে আপনাদের সাথে যে বিষয়গুলো হয় সেটা আসলে যে বুঝি না তা না, একটু একটু বুঝতে পারি। কারণ কি, দেখা যাচ্ছে আপনারা ফিজিক্যালি যদি কোনো কোচিং এ যান, তখন হয় কি যে কোনো একটা প্রবলেম হলে সমস্যাটা মানে বলার একটা জায়গা থাকে, যে
এই সমস্যাটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অনলাইন কোচিং গুলোতে এটা বলার সুযোগ কম। এখন আমাদের এখানে যে বলার সুযোগ নাই তা না, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের একসাথে অনেকগুলো ব্যাচ রান হয়, হয়তো ইমিডিয়েট যে সলিউশন, সেই সলিউশনটা হয়তো দেয়া সম্ভব হয় না। এখন অনেকে এই নিয়ে মানে দুশ্চিন্তায় পড়ে যান যে টাকা দিয়ে ভর্তি হলাম, আমার টাকাটা বোধহয় মারি গেল, আমি বলছি বাট আমার সার্ভিস আমি ঠিক মতো পাচ্ছি না। বিষয়টা ভাই এরকম কিছুই না, ঠিক আছে? মানে প্রতিষ্ঠানে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমি একটা স্টুডিওতে ক্লাস নিচ্ছি, এরকম 12টা স্টুডিও নন স্টপ, সকাল 9টা থেকে রাত 9টা, 10টা, 11টা, 12টা চলতেই থাকে, ঠিক আছে, এক একটা স্টুডিও। তো ভাই আর টিচাররা তো থাকেনি, স্টুডিও গুলো অফ থাকে না, ঠিক আছে, একটার পর একটা ক্লাস চলতেই থাকে। যেমন আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর ব্যাচের ক্লাস এইখানে দাঁড়িয়েই নিয়েছি, শেষ হতে না হতে আপনাদেরটা শুরু করেছি, ঠিক আছে। কিন্তু আরো একটা বড় বিষয় যে সবাই ভর্তি হয়েছে একবারে, ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আপনাদের এখানে যারা ভর্তি হয়েছেন তারা 3-4 ধাপে ভর্তি হয়েছেন। একবার ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আপনারা আবার ভর্তি হয়েছেন, তবে ভাগ্যবান এটাই যে অনেক ক্লাস হয়ে যায়নি। তো প্রথম ক্লাসগুলো করে আসলে কিন্তু, হ্যাঁ, প্রথম ক্লাসগুলো যদি করে আসতেন তাহলে কিন্তু মানে একসাথে যদি ক্লাস করতেন লাইভে, তখন কিন্তু আমার উপরে, বিদ্যাবাড়ির উপরে একটা ভরসা হতো। কারণ এখন পর্যন্ত আমি যে 2টা ব্যাচের ক্লাস নিয়েছি নিজ দায়িত্বে আমি সব করছি, তাদের আহ, শিক্ষক হিসেবে, তাদের একজন অগ্রজ হিসেবে, তাদের একজন বড় ভাই হিসেবে। ইনশাল্লাহ ওই ব্যাচ থেকে, 2টা ব্যাচ থেকে কোনো রিপোর্ট আসে না এবং তাদের অসন্তুষ্টির কোনো জায়গা নাই যে ক্লাস ঠিক মতো হচ্ছে না বা পিডিএফ পাচ্ছি না। এই যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, নেহায়েতই হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন বা আপনাদের কিছু একটা বোঝার ভুলের কারণে হচ্ছে, ঠিক আছে। আপনারা এই যে বলেন পিডিএফ এর কথা বারবার বলেন, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড নির্দেশনা কিন্তু দেয়া আছে, অনেক বড় করে দেয়া আছে যে কিভাবে কিভাবে কোন ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন না, কিভাবে ডাউনলোড হবে, কিভাবে ওপেন করতে হবে। তারপরে হচ্ছে ক্লাসের রুটিন কিন্তু আপনাদের আগে থেকে দিয়ে দেয়া হয়, রুটিন দেওয়ার পরেও ক্লাসের যে টাইমটা, ওই টাইমটা কিন্তু আগের দিন রাত্রে, যেমন আজকে যে ক্লাস হবে এই টাইমটা কিন্তু আগের দিন রাত্রে আপনার গ্রুপে পোস্ট হয়ে গেছে। এখন এটা যদি আপনারা না দেখেন, স্ক্রল করে গ্রুপের 2-3 বার একটু দেখবেন, দিনে 3-4 বার একটু ঘুরে দেখলেন যে গ্রুপে নতুন নতুন কি আছে, স্ক্রল করে একটু দেখলেন, দেখলেই কিন্তু পেয়ে যান যে ক্লাস কয়টায় কি। আপনারা কিন্তু অহেতুক মানে ফেসবুকে বেশি সময় নষ্ট করেন ভাই। কলেজের চাকরি পাওয়াটা কিন্তু সো টাফ লেকচারার হিসেবে। স্কুলে এইবার দেখছি যে 59 যারা পেয়েছে, 57-58 যারা পেয়েছে, তাদেরও আল্লাহর রহমতে চাকরি হয়ে যাবে, কারণ আবেদন তো খুবই কম পড়েছে। কিন্তু কলেজে কিন্তু তা হয় না, কলেজে কিন্তু 70-এর উপরে মার্কস ক্যারি করা লাগে। মানে কলেজ লেভেলে চাকরি পাওয়াটা সো টাফ। 70 থেকে সেফ জোন আশা করা যায়, কিন্তু কোনো কোনো বার এটা 75ও চলে যায়, 75-এ উঠে যায়, ঠিক আছে, কারণ কলেজে তো সিট অনেক কম থাকে। আর স্কুলের থেকে মোটামুটি সম্মানজনক একটা পোস্ট স্কুলে মানুষ ছেড়ে দেয়, কলেজে তো আর যে পাবে সে তো আর কলেজে ছাড়বে না। সো আপনারা পড়ার দিকে ফোকাস করুন, ঠিক আছে। নেগেটিভিটি মানে কোন রকম দ্বিধা সংশয় এগুলো ছেড়ে আপনারা ডিরেক্ট পড়ার দিকে ফোকাস করুন, ঠিক আছে। আপনাদের মানে কি বলবো, গ্রুপ থেকে আমি যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, বেঁচে থাকি বা না থাকি সেটা তো পরের কথা, তাহলে অন্যান্য গ্রুপে যেভাবে মানে পিডিএফ শেয়ার বলেন সমস্ত কিছু নিজে দিয়েছি, তারা উপকৃত হচ্ছে, আপনাদেরও কিন্তু সেভাবেই দেয়া হবে, শুধু একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে। আর মানে বেশি লাফালাফি করবেন না। অনেকে আছেন মানে খুবই খারাপ ভাষায় কমেন্ট করেন এবং মানে আমাকে জ্ঞান দেয়ার, হ্যাঁ আমার জ্ঞান অনেক কম, তার মানে এই না যে আপনি যখন তখন আমাকে জ্ঞান দিবেন। কেউ দেখবেন যে বলবে স্যার এই প্রশ্নটা কেন পড়াচ্ছেন, এটা তো প্রিভিয়াস ইয়ারে পড়ে গেছে। কেউ বলবে স্যার ওই প্রিভিয়াস প্রশ্ন কেন পড়াচ্ছেন না। কি পড়াতে হবে ভাই, না পড়াতে হবে ইনশাল্লাহ। আমার ওই জ্ঞানটা, অন্য জ্ঞান না থাকুক, ওই জ্ঞানটা অনেক বেশি আছে, না হলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না, ঠিক আছে। আজকে আমি এই জায়গায় দাঁড়াইতে পারতাম না। সো এই ধরনের কমেন্ট গুলা থেকে আপনারা বিরত থাকবেন। কি পড়াতে হবে কি না পড়াতে হবে সেটা আমি খুব ভালো বুঝি। আমি শুধু আপনাদের এতটুকু অ্যাসিওর করতে পারি ইনশাল্লাহ, সৃষ্টিকর্তার রহমতে যা আপনাদের দিয়ে যাব, পরীক্ষার হলে যে দেখবেন মোর দ্যান ইনাফ। তখন আমার কথা মনে পড়বে যে একজন পাগল বলেছিল
যে যা দিবে ইনশাল্লাহ মোর দ্যান ইনাফ হয়ে যাবে। অন্যান্য স্টুডেন্ট থেকে, বিদ্যাবাড়ির স্টুডেন্টরা একদিকে, আর অন্যান্য স্টুডেন্টদের থেকে বিদ্যাবাড়ির স্টুডেন্টদের এগুলো মোর দ্যান ইনাফ হয়ে যাবে। সো বিশ্বাস রাখতে হবে, আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? এই বিশ্বাসটা রাখতে হবে, আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? আপনারা স্ট্যান্ডার্ড, সবকিছু স্ট্যান্ডার্ড পাবেন, ঠিক আছে? আপনাদের 4-5টা বই ঘেটে কোথায় ফ্রেন্ডস, কোথায় দিগদর্শন, কোথায় ব্যতিক্রম বা অন্যান্য যা আছে বই ঘেটে কিছু তৈরি করা লাগবে না। হ্যাঁ, আপনারা হয়তো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু বই ঘেটে আপনাদের কিছু তৈরি করা লাগবে না, সময় নষ্ট করা লাগবে না, আপনারা রেডিমেড পাবেন এবং পড়বেন, ঠিক আছে? তো আমরা কথা আর না বাড়াই, আমরা শুরু করি। আমাদের পরের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হু আর দ্য ইউনিভার্সিটি উইটস, হু আর দ্য ইউনিভার্সিটি উইটস অ্যান্ড ডিসকাস দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন এখানে অ্যাড করা নাই, বাট আপনারা একটু খাতায় নোট ডাউন করে নেবেন, যাদের খাতা আছে একটু নোট ডাউন করে নেবেন। সেটা হচ্ছে, আমরা একটা জিনিস খুব বেশি জানি, যে শুনতে শুনতে আমাদের কান এক প্রকার পেকে গেছে, এলিজাবেথান এজ ইজ দা গোল্ডেন এজ। আচ্ছা, এলিজাবেথান এজ ইজ দা, আমি শর্টে লিখলাম আর কি, ঠিক আছে? এলিজাবেথান এজ ইজ দা গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে? এই যে এইটা কিন্তু আরেকটা প্রশ্ন, ঠিক আছে? এখন আমি আপনাদের প্রথম দিনই বলেছি যে আমি পড়াবো 39টা প্রশ্ন, কিন্তু আপনাদের কাজ হবে অ্যাটলিস্ট 40 থেকে 45, সরি, মানে প্রায় 50টা প্রশ্ন কভার করার মতো আপনারা ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখানে আছে হোয়ার ইউনিভার্সিটিজ অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন ইংলিশ ড্রামা, এইটা একটা প্রশ্ন। আর এলিজাবেথান এজ ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এইটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা এমন ভাবে নোট করা যে এই দুইটা প্রশ্নই মানে একদম 100% এটাতে কভার করা যাবে, কোনো দায় সারা কাজ না, 100% কভার করা যাবে। যদি এই প্রশ্নও লিখি, এইটা দিয়ে গোল্ডেন এজ ফুল মার্কস পাবো, এবং এইটা লিখলেও ফুল মার্কস, বলতে 10-এ 10-এর কথা বোঝাচ্ছি না, আমাদের যে টার্গেট মার্কস, ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমাদের যে টার্গেট মার্কসের কথা বলা হয়েছে, আমরা ফুল মার্কস পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই প্রশ্নটা যেমন 2008, 12 এবং 16 সালে এসেছে, তেমনি এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেকবার এসেছে। 2013, 14, 15, এটা 2013, 2014, 2015, সম্ভবত আমার সালগুলো মানে এক্সাক্ট মনে পড়ছে না, তবে পরপর 3বার এরকম এই যে এলিজাবেথ এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা কিন্তু পড়েছে, ঠিক আছে? তো আপনারা একটু নোট ডাউন করে রাখেন যে এই দুইটা প্রশ্ন অর দিয়ে, ঠিক আছে? এইটার অর এইটা একটু নোট ডাউন করে নেবেন। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনে আছে, তাহলে দেখলেন যে একটা প্রশ্ন পড়তেছেন, দুইটা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। সিমিলারলি এইভাবে দেখবেন যে প্রথম দিনেও কিন্তু এরকম ছিল, একটা প্রশ্ন পড়তেছেন, আলাদা আলাদা অন্য প্রশ্নগুলোর উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রড কোশ্চেন গুলা কত পেজের ভিতর লিখতে হবে? আচ্ছা, ব্রড প্রশ্নগুলো এখানে আপনারা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন 2টা, কিন্তু এই পাশে এই পাশ করলে কয়টা হয়? 4 পৃষ্ঠা, অর্থাৎ খাতার 4 থেকে 4.5 পৃষ্ঠা মডারেটলি, এরকম না যে ফাঁকিবাজি করে অনেকে কি করেন, একটা পৃষ্ঠায় 7-8 লাইন লেখেন, করা যাবে না। 14টা বা 15টা লাইন লিখে, 14টা বা 15টা লাইন হবে এরকম 4 পেজ বা 4.5 পেজ যদি হয়, এবং টাইমটাও মেনটেন করতে হবে। এমন না যে আপনি টাইম 30 মিনিট নিয়ে একটা প্রশ্ন লিখবেন, ওই টাইমের ভিতরে যদি 4 পৃষ্ঠা 4 বা 4.5 পৃষ্ঠা প্রশ্ন লেখা যায়, ইনাফ, আমাদের টার্গেট মার্ক উঠানোর জন্য ইনাফ, ঠিক আছে? তাহলে আমি বারবার বলি যে আপনারা ইন্ট্রোডাকশন পয়েন্টটা উল্লেখ করবেন না, ডিরেক্ট এখান থেকে লেখা শুরু করে দিবেন। তাহলে আমাদের কি আছে, আমরা একটু পড়ি। ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি উইটস refer to a group of pre-Shakespeare writer scholar who contributed much to flourish English literature, who contributed much to flourish the English literature, অর্থাৎ ইউনিভার্সিটি উইটস এমন এক দল স্কলারদের বলা হয়
যাদেরকে কি বলা হচ্ছে যে প্রি শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের পূর্ববর্তী, তারা প্রত্যেকেই কি শেক্সপিয়ারের পূর্ববর্তী স্কলার ছিলেন এবং কন্ট্রিবিউটেড মাস টু ফ্লারিশ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ লিটারেচারকে কি ফ্লারিশ করতে, ইংলিশ লিটারেচারকে প্রাণবন্ত করতে, সাজাতে, উজ্জীবিত করতে, ঠিক আছে, সমৃদ্ধ করতে তাদের কি অবদান অনস্বীকার্য। দিস স্কলার্স আর কল ইউনিভার্সিটি উইটস, তো তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। কেন বলা হয়? দে ওয়ার দ্য আলমা ম্যাটার্স। আচ্ছা, আলমা ম্যাটার্স কি আমি একটু পরে বোঝাচ্ছি। আলমা ম্যাটার্স অফ আইদার দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অর দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। আচ্ছা, আলমা ম্যাটার্স হচ্ছে ধরুন আপনি ধরুন এখানে তাসমিহা, তাসমিহা নামের একজনকে আমি দেখতে পাচ্ছি, মানে তার নাম আছে। ধরুন তাসমিহা আপু, আমাদের তাসমিহা আপু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তো আলমা মিটার বলতে বোঝাই যে আমি যে এই প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করলাম, ঠিক আছে, এই যে এই প্রতিষ্ঠানের মানে যে প্রতিষ্ঠান থেকে আমি লাস্ট হচ্ছে আমার পড়াশোনা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি, সেটাই হচ্ছে আলমা মিটার্স, ঠিক আছে। তাহলে এরা প্রত্যেকেই কি এই যে অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে, এটাই হচ্ছে আলমা মিটার্স, অর্থাৎ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করার যে স্থান, ঠিক আছে, উচ্চতর ডিগ্রি অর্জনের যে স্থান। দে আর দ্য আলমা মিটার্স অফ, মানে গ্রাজুয়েশন যেখান থেকে আপনি সম্পন্ন করেছেন, ঠিক আছে, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, অর্থাৎ তারা প্রত্যেকেই কি অক্সফোর্ড, হয় অক্সফোর্ড না হলে কেমব্রিজের কি স্টুডেন্ট ছিলেন। দ্য কনস্টেলেশন অফ দ্য ইউনিভার্সিটি উইটস কনসিস্ট অফ মাইনর স্টার্স লাইক থমাস কিড, জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস লজ, থমাস ন্যাশ অ্যান্ড ক্রিস্টোফার মার্লো। দেখুন এখানে বলা হচ্ছে যে যাদের আমরা ইউনিভার্সিটি উইটস বলছি তাদের, হ্যাঁ, এপিট ওপিট, এপিট ওপিট দিয়ে 4 পৃষ্ঠা, এই পাশ ওই পাশ দিয়ে 4 পৃষ্ঠা, ঠিক যেমন একটা বইয়ের পৃষ্ঠা থাকে এই পাশ ওই পাশ দিয়ে কাউন্ট করা হয়, ওই রকম 4 বা 4.5। তাহলে বলছি এদেরকে যে ইউনিভার্সিটি উইটস বলা হচ্ছে, এদের অবদান কিন্তু মানে অনেক বেশি ছিল ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ড্রামার ক্ষেত্রে। কিন্তু তারা কিন্তু সবাই কি ছিলেন, ম্যাক্সিমাম ছিলেন মাইনর স্টার, মানে তারা খুব বেশি জনপ্রিয় ছিলেন না, মানে অবদান অনেক হলেও তারা কি জনপ্রিয় ছিলেন না। একজনের কথা বলতে পারি যে এই যে থমাস কিড, ইনি কি স্প্যানিশ ট্র্যাজেডির জন্য একটু পরিচিত। আর ক্রিস্টোফার মার্লো ইনি হচ্ছে বহুল মানে পরিচিত, বিখ্যাত। বাদ বাকি দেখেন এই যে লিলি, তারপরে জর্জ পিল, তারপরে রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ, এদের কিন্তু আমরা কেউই খুব বেশি চিনি না, ঠিক আছে, এদেরকে আমরা কেউই খুব বেশি চিনি না বা নামও শুনিনি। যেমন শেক্সপিয়ারকে এক নামে চিনি, টি.এস. ইলিয়টকে এক নামে চিনি, এদেরকে কিন্তু খুব বেশি চিনি না, সে কারণে এদেরকে মাইনর স্টার বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের কন্ট্রিবিউশন কি ছিল, এদের কন্ট্রিবিউশন যেহেতু আলোচনা করতে বলেছে আমরা এদের কন্ট্রিবিউশন আলোচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এদের কন্ট্রিবিউশন যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কি হবে? এদের কন্ট্রিবিউশন আলোচনা করলে তো আমাদের প্রথম যে প্রশ্ন ওই প্রশ্নের উত্তরটা হবে। তাহলে পরের প্রশ্নগুলোর, এই যে পরের এলিজাবেথান এজ, দ্য গোল্ডেন এজ বলা হয়, এই প্রশ্ন তো উত্তর হচ্ছে না। কিন্তু দেখেন এখানে কি আছে, দ্য রাইজ অফ ইংলিশ ড্রামা, রাইজ অফ রোমান্টিক কমেডি, ডেভেলপমেন্ট অফ ট্র্যাজেডি, তারপরে ইনোভেশন অফ হিস্ট্রিক ড্রামা, প্লট কনস্ট্রাকশন, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, হিস্টোরিক স্টাইল, এইগুলো কি, এই জিনিসগুলোই তো এলিজাবেথান এসকে কি করেছিল, সমৃদ্ধ করেছিল। এবং এই সমৃদ্ধশালিতার জন্যই কি, এই সমৃদ্ধির জন্যই কি বলা হয়, এলিজাবেথান এসকে গোল্ডেন এজ বলা হয়। এটা তো আপনাদেরকে কনভার্ট করে লিখতে হবে, ঠিক আছে, বুঝিয়ে লিখতে হবে এটা কনক্লুশনে। বোঝা গেছে? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু এক। Contribution of university wits. Undoubtedly, English literature owes much to these university wits.
The constellation of university scholars gave a tremendous momentum to the development of English literature during Elizabethan era. এই দেখেন এলিজাবেথান এরার কথা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। অর্থাৎ এই যে কনস্টেলেশন যারা ছিলেন, এই যে লাগবে না, পোস্ট গ্রাজুয়েশন লাগবে না আপনার, যেহেতু অ্যাপ্লিকেশনের যে লেভেল সেটা গ্রাজুয়েশন দেয়া, সো পোস্ট গ্রাজুয়েশন নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। এখানে আপনার কোনো হ্যাম্পার্ড হবে না, এমনকি ভাইবা বোর্ডে গেলেও এর কোনো প্রভাব আপনাকে মানে এর প্রভাব আপনার উপর আসবে না। গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এটা আপনি আরো ভাগ্য ভালো যে পোস্ট গ্রাজুয়েশনের আগেই সার্কুলার পেয়ে গেছেন। তাহলে এই যে ইউনিভার্সিটি স্কলার যারা ছিলেন, বারবার বলা হচ্ছে যে তাদের অবদান কিন্তু নিঃসন্দেহে মানে ইংরেজি লিটারেচারের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ড্রামার ক্ষেত্রে, অর্থাৎ এলিজাবেথান ড্রামার ক্ষেত্রে অনস্বীকার্য, ঠিক আছে। তাদের কাছে কি ইংলিশ লিটারেচার এক প্রকার ঋণী, কারণ তারাই কিন্তু মানে লিটারেচারের যে মূল গোড়াপত্তন, ঠিক আছে, মূল গোড়াপত্তন কিন্তু তাদের মাধ্যমে ইংরেজি সাহিত্যের। সো তাদের কাছে কিন্তু কি ইংরেজি সাহিত্য খুব বেশি ভাবে ঋণী। তারপরে কি বলা হচ্ছে, এখন কেন ঋণী এবং তাদের কন্ট্রিবিউশন কি আমরা কিছু পয়েন্টের মাধ্যমে দেখি। সেটা হচ্ছে রাইজ অফ ইংলিশ ড্রামা, অর্থাৎ ইংলিশ ড্রামা, এর আগে কি ড্রামা ছিল না? অবশ্যই এর আগে ড্রামা ছিল, কিন্তু তার যে উত্থানটা কি খুব পাকাপোক্ত ভাবে এখান থেকে শুরু হয়, এলিজাবেথান এজ থেকে। কাদের জন্য? এই ইউনিভার্সিটি উইটসদের জন্য। দ্য ইউনিভার্সিটি উইটস গেভ আ নিউ টার্ন টু মেডিয়াভাল ফর্ম অফ ড্রামা, অর্থাৎ মধ্যযুগে যে ড্রামা ছিল, ঠিক আছে, এই ড্রামার ক্লাসের মাঝখানে কেউ এক্সট্রা কোনো প্রশ্ন করবেন না। গ্রামার পার্ট কেন, সব পার্টই পড়াবো, ঠিক আছে, সব পার্ট পড়াবো, আপনারা ক্লাসে মনোযোগ দেন। কমেন্টে তো বন্যা বয় দিচ্ছেন, আমি যখন কিছু বলতে বলবো তখন বলবেন, তখন হ্যান্ড রেইজ করবেন, ঠিক আছে। দ্য ইউনিভার্সিটি উইটস গেভ আ নিউ টার্ন টু দ্য মেডিয়াভাল ফর্ম অফ ড্রামা, অর্থাৎ মধ্যযুগীয় নাটকের যে ফর্ম, এই ফর্মে কিন্তু আমূল একটা পরিবর্তন আনে, একটা বিপ্লব সাধন ঘটে কিসের মাধ্যমে? এই যে ইউনিভার্সিটি উইটসদের মাধ্যমে। They contributed to decorate the drama with fervor, force, intensity, অর্থাৎ তারা যে এই যে কি বলে ইংরেজি ড্রামা, এই ড্রামাকে তারা সুসজ্জিত করতে, ঠিক আছে। আমি তো আগেও বলছি যে ড্রামা কি এই এলিজাবেথান এজের আগে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদের এজে এসে কি হলো যে ড্রামায় নতুন এক ধরনের প্রাণ ফিরে পেল। কারণ রেনেসাঁস তো সকল জরাজীর্ণতা, সকল পুরনো বার্ধক্যকে কি ধুয়ে মুছে নতুনের বাণী প্রচার করলো, তাই তো। তাহলে এই নতুনের যে স্লোগান, সেই স্লোগানে সবাই কি তালে কিন্তু তাল মেলালো। Christopher Marlowe's Dr. Faustus and the Jew of Malta are the superb example of upgraded drama form, অর্থাৎ আমরা দুইটা ড্রামার কিন্তু নাম পেয়েছি, সেটা হচ্ছে ডক্টর ফস্টাস অ্যান্ড দ্য জিও অফ মাল্টা। কার? ক্রিস্টোফার মার্লোর। এই দুইটা কি এই যে নতুন যে আপগ্রেডেড ফর্ম ড্রামার, সেই ড্রামার একটা কি খুব ভালো একটা উদাহরণ। জন লিলি ডেকোরেটেড English drama with sparkling dialogues. They also reformed the language of drama. The language of drama. অর্থাৎ শুধু ইংরেজি নাটকেরই উত্থান ঘটেনি, এর সাথে তারা কি ইংরেজি নাটকের যে ভাষা, সেই ভাষায়ও কিন্তু কি একটা পরিবর্তন এনেছে, নতুন করে রিফর্ম করেছে। আবার জন লিলির কথা বলা হচ্ছে যে জন লিলি কি, জন লিলির যে দক্ষতা ছিল, সবার কি এক দক্ষতা ছিল নাটকের ক্ষেত্রে? না, এক একজনের দক্ষতা এক এক দিকে ছিল। কেউ হচ্ছে মানে রোমান্টিক ড্রামা খুব ভালো লিখে গেছেন, কেউ কি বলে হিস্ট্রিক ড্রামাতে ভালো অবদান রেখেছেন, কেউ দেখা যাচ্ছে কমেডি এলিমেন্টে খুব ভালো একটা অবদান রেখেছেন। তাহলে স্পার্কলিং ডায়ালগ, অর্থাৎ ডায়ালগে যে মানে কথোপকথন বা সংলাপে সংলাপে যে ভালো একটা পরিবর্তন, সেটা কিন্তু জন লিলির মাধ্যমে এসেছিল। তারপর কি দেখছি,
দ্য রাইজ অফ রোমান্টিক কমেডি। আমরা জানি যে হচ্ছে নাটক বলতে কিন্তু আগে শুধু বোঝানো হতো আপনার ট্র্যাজেডিকে, ট্র্যাজেডি কিন্তু একমাত্র ফর্ম ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে এলিজাবেথ এস থেকে কি কমেডি আস্তে আস্তে কি যাত্রা শুরু করে। দ্য ইউনিভার্সিটি উইটস প্লেড এ পিভটাল রোল ফর দ্য রাইজ অফ রোমান্টিক কমেডি ইন ইংলিশ লিটারেচার। যেখানে কমেডির পরিমাণই কম ছিল সেখানে তো মানে রোমান্টিক কমেডির কথা কিন্তু মানে ভাবাও এক প্রকার কি দুঃসাধ্য। সেখানে আস্তে আস্তে মানে সব সময় তো আর এক জিনিস একরকম থাকে না, আস্তে আস্তে কি চেঞ্জ হয়। তো পরবর্তীতে আমরা কি দেখি, ইউনিভার্সিটি উইটস এর হাত ধরে রোমান্টিক কমেডি কি কমেডির উত্থান ঘটে ইন ইংলিশ লিটারেচার। জর্জ পিলস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস is a romantic comedy in English literature. The Arraignment of Paris is a romantic comedy in English literature. অর্থাৎ জর্জ পিলের দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস এটা কি ইংলিশ লিটারেচারের একটা কমেডি ছিল তৎকালীন। গ্রিন গেভ আ রোমান্টিক সেটিং ফর হিজ প্লট। এবং আমরা দেখছি যে রোমান্টিক যে কমেডি এর পিছনে গ্রিনি যে হাত ছিল সেটা হচ্ছে রোমান্টিক সেটিং, প্লট কনস্ট্রাকশনটা তার খুব কি ভালো ছিল। জন লিলি রিফাইন্ড দ্য রোমান্টিক এসেন্স অ্যান্ড ফ্যান্সি। এবং জন লিলির যে অবদান সেটা হচ্ছে তিনি কমেডির মধ্যে ফ্যান্সি কি ফ্যান্সি বলতে কি বোঝাই, মানে যে আশা আকাঙ্ক্ষা, ঠিক আছে, এসেন্স অ্যান্ড ফ্যান্সি সেটাকে বোঝানো হয়েছে, মানে কি বলে দূরদর্শিতা। Development of tragedy. University Weed gave an evolutionistic of tragedy. They did not make kings or princes as their tragic hero. আচ্ছা, মজার একটা বিষয়, ট্র্যাজেডি দেখবেন যে ক্লাসিক যে ট্র্যাজেডি গুলো আছে সেগুলোর মধ্যে দেখবেন যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে হিরো অফ সুপ্রিম কোয়ালিটি অ্যান্ড হাই স্টেট। মানে যে হিরো থাকে উনি হচ্ছে খুব ভালো একটা বংশের হয়, হয় রাজা হয়, না রাজকুমার হয়, নাহলে সেনাপতি হয়, উচ্চ পদস্থ কেউ দেখবেন যে এই ট্র্যাজেডির যে হিরো হন। কিন্তু এই ইউনিভার্সিটি উইট যারা তাদের সময় এসে দেখা গেল যে তারা তাদের ট্র্যাজেডিতে কিংস বা প্রিন্স বা এরকম কাউকে কি ট্র্যাজিক হিরো হিসেবে বেছে নিচ্ছে না। তারা হচ্ছে কি বলে সাধারণ যে মানুষ তাদেরকে কি ইন্ডিভিজুয়াল পার্সনকে তাদের কি হিরো হিসেবে বেছে নিচ্ছে। আবার এদের পরবর্তীতে যে উইলিয়াম শেক্সপিয়ার আসেন, উইলিয়াম শেক্সপিয়ারের আবার ট্র্যাজেডির বৈশিষ্ট্য ছিল কিন্তু হিরো অফ সুপ্রিম কোয়ালিটি। আবার তার ট্র্যাজেডিতে কিন্তু মানে সমসাময়িক হয়ে এদের সমসাময়িক হয়েও সে কিন্তু আবার একটু ব্যতিক্রম লেগছে, তার ট্র্যাজেডির বৈশিষ্ট্য ছিল হিরো অফ সুপ্রিম কোয়ালিটি। দে শোড দ্য ফল অফ ইন্ডিভিজুয়াল পার্সন। অর্থাৎ তার ট্র্যাজেডিতে হিরো হতো কি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আর ট্র্যাজেডিতে সবসময় কি ইন্ডিভিজুয়াল পার্সনের ট্র্যাজেডিতে সবসময় হিরো বা প্রোটাগনিস্টের ফল দেখানো হয়, তাই তো। যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল পার্সনের ফল দেখানো হয়েছে তার মানে কি তাদের ট্র্যাজেডিতে ইন্ডিভিজুয়াল পার্সনকে কি হিরো দেখানো হতো। দেয়ার হিরোজ আর এন্ডোয়েড উইথ স্কাই হাই উইল অ্যান্ড পাওয়ার। যেহেতু রিনাইসান্স সেহেতু তো স্কাই হাই উইল এবং পাওয়ার থাকবেই। মার্লোস ডক্টর ফস্টাস ইজ আ নট আ কিং অর প্রিন্স। এবং উদাহরণ হিসেবে কি দেখানো হয়েছে যে ডক্টর ফস্টাস কিন্তু কিংও ছিলেন না বা কোন রাজ্যের প্রিন্সও ছিলেন না। রাদার হি ইজ আ ইউনিভার্সিটি স্কলার। Marlowe evolutionized the whole conception of medieval tragedy. He introduced the element of struggle in the tragedy. অর্থাৎ মার্লো ট্র্যাজেডিতে নতুন একটা বিষয় সংযোজন করে, সেটা হচ্ছে কি স্ট্রাগল, এলিমেন্ট অফ স্ট্রাগল। অর্থাৎ এই যে আমরা ডক্টর ফস্টাসের কথাই ধরি, ডক্টর ফস্টাস এখানে কি ডক্টর ফস্টাসের স্ট্রাগল নাই, তার যে মেন্টাল স্ট্রাগলের কথা বলা হয়েছে, এই যে
তার ভেতরে যে গুড অ্যান্ড এভিল, ভার্চিউ এবং ভাইসের মধ্যে যে স্ট্রাগল, অ্যাকিউট স্ট্রাগলের কথা যে বলা হয়েছে, এটা কিন্তু কি মার্লোর সংযোজন, স্ট্রাগল ইন দা ট্র্যাজেডি, অর্থাৎ তার প্রোটাগনিস্টের কি স্ট্রাগল, and took it out of from the working of fate, and took it out of from the working of fate. তারপরে কি আছে, ইনোভেশন অফ হিস্ট্রিক ড্রামা, কারণ আমরা দেখি যে এর পরেই কি হয়, শেক্সপিয়ার কিন্তু অনেকগুলো হিস্টোরিক্যাল ড্রামা লিখেছেন। The university which prepared the ground for historical plays of Shakespeare. The ground for historical plays of Shakespeare. Marlowe's Edward II is a historic drama. Robert Greene's History of Alphonsus, King of Aragon, and Scottish History of James IV are a prelude to Shakespeare's historic dramas. আচ্ছা, অনেকে মানে যারা কম বেশি একটু জ্ঞান আছে, তারা মানে কম বেশি একটু লিটারেচার পড়েছেন, তারা কিন্তু অনেকেই মানে শেক্সপিয়ারকে, মানে সেই সংখ্যাটা খুবই কম, শেক্সপিয়ারকে কিন্তু মানে অন্যান্যরা যত বড় মানের একজন রাইটার হিসেবে, প্লে রাইট হিসেবে জানেন, কিন্তু অনেকেই কিন্তু এটা মানে অত সাবলাইম লেভেলে কিন্তু মনে করেন না। কেন করেন না? কারণ তারা যুক্তি হিসেবে দেখান যে শেক্সপিয়ার ট্যালেন্টেড এবং খুবই মানে ট্যালেন্টেড, ওভার ট্যালেন্টেড, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে যে পরিমাণ মর্যাদার অধিকারী, এটাকে অনেকে ওভার রেটেড হিসেবে মানে বলে যে শেক্সপিয়ারকে ওভার রেটেড করা হয়েছে। কেন বলে? তার কারণ এটাই যে আমি যখন আমার কিছু থাকবে না, আমি একটা গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসব, তখন কিন্তু মানে যতটা ক্রেডিট আমার পাওয়ার দরকার, যতটা উপরে আমার যাওয়ার কথা, ততটা উপরে আমি যাইতে পারবো না। কিন্তু আমার জন্য যদি একটা প্লেইং ফিল্ড তৈরি করা থাকে, তাহলে কিন্তু আমি অনেক উপরে যাইতে পারবো। তো শেক্সপিয়ারের যে বিষয়টা, শেক্সপিয়ারের জন্য কিন্তু একটা গ্রাউন্ড কিন্তু তৈরি করাই ছিল, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি উইটসদের, এবং এদের এই গ্রাউন্ড থেকেই শেক্সপিয়ার কিন্তু অনেক উপরে গেছেন। ঠিক আছে, এই বেসমেন্টের উপরে ভিত্তি করে শেক্সপিয়ার ট্যালেন্টেড, এখানে কিন্তু কোনো সন্দেহ নেই, ন্যূনতম সন্দেহ নেই, কিন্তু তার যে ইংরেজি সাহিত্যে এত অবদান, তার পিছনে কিন্তু ইউনিভার্সিটি উইটসদের অবদানও কি মানে ফেলে দেয়া যায় না, কারণ সে যে আজ এত বড় হয়েছে, তার পিছনে কি ইউনিভার্সিটি উইটসদেরও কি ভূমিকা আছে। তাহলে আমরা দেখছি যে এখানে বলা আছে যে শেক্সপিয়ারের জন্য কি একটা গ্রাউন্ড প্রিপেয়ার করা হয়েছিল, মানে শেক্সপিয়ার যে এত হিস্টোরিক্যাল প্লে লিখেছেন, তার আগেই কিন্তু হিস্টোরিক্যাল প্লে গুলো কি আস্তে আস্তে এই যে ডানা বাঁধতে শুরু করেছে। ঠিক আছে, এবং এর দেখা দেখি কিন্তু শেক্সপিয়ার কি করেছেন, লিখেছেন, এরকমটাই ধারণা করা হয়, মানে ক্রিটিক্সদের মতে, এটা আমার মত না, এটা ক্রিটিক্সদের মতে। অনেকের মতে এই যে দা জিও অফ মাল্টা থেকে, মার্লো দা জিও অফ মাল্টা থেকে অনুপ্রাণিত হয়ে মার্চেন্ট অফ ভেনিস লেখা। ঠিক আছে, তারপরে কি আছে, প্লট কনস্ট্রাকশন। The university which made some advance in the plot construction and harmonizing the different threads of their stories into a perfect whole. অর্থাৎ প্লটটা কি? প্লট হচ্ছে দ্য লজিক্যাল অ্যারেঞ্জমেন্টস অফ এনি রাইটিংস। ঠিক আছে, তো প্লট কনস্ট্রাকশনের ক্ষেত্রেও দেখা যায় যে তারা কি সাম অ্যাডভান্স ইন প্লট কনস্ট্রাকশন ইন হারমোনাইজিং দ্য ডিফারেন্ট থ্রেডস অফ দেয়ার স্টোরিজ ইনটু এ পারফেক্ট হোল। অর্থাৎ প্লট কনস্ট্রাকশনের ক্ষেত্রেও তারা কিন্তু অগ্রগতি সাধন করেছে, এবং সেটা একটু উচ্চ লেভেলের। They arranged the incident of the plot in a logical manner. অর্থাৎ তারা যে প্লট গুলো রচনা করতো, সেগুলো কি লজিক্যাল ম্যানারে, যুক্তিগত দিক থেকে তারা মানে লজিক্যাল ওয়েতে তারা সেগুলো কি
রচনা করতো। দে গেভ লিভিং হোল ইন দ্য রাইটিং দ্য স্প্যানিশ ট্র্যাজেডি বাই থমাস কিড ইজ অ্যান অর্গানিক ক্রিয়েশন। অর্থাৎ প্লট কনস্ট্রাকশনের কথা যখন বলছে তখন কিন্তু স্প্যানিশ ট্র্যাজেডি কিন্তু টেনে এনেছে, তাই তো? কারণ স্প্যানিশ ট্র্যাজেডির প্লটটা কিন্তু আগেকার মতো না, ডিফারেন্ট ওয়েতে লেখা। এই যে আমাদের যে ইউনিভার্সিটি উইটস আছে তাদের যে নতুন অগ্রগতি, সেই অগ্রগতির ধারায় লেখা। আর্ট অফ ক্যারেক্টারাইজেশন অর্থাৎ চরিত্রায়নের ক্ষেত্রেও তারা কিন্তু মানে যথেষ্ট ইন্টেলেকচুয়ালিটি দেখিয়েছেন, কারণ এক একজনের চরিত্রায়ন কিন্তু এক এক রকম। যেমন রবার্ট ব্রাউনিং এর চরিত্রায়ন কিন্তু মানে ভিন্ন, ঠিক আছে? রবার্ট ব্রাউনিং এর যে ড্রামাটিক মনোলগ, এখানে কিন্তু তার চরিত্রায়ন ভিন্ন। তারপরে এই যে শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে, এখানে তার চরিত্রায়ন কিন্তু ভিন্ন। অর্থাৎ এক এক রাইটারের যে চরিত্রায়নের যে দিক সেটা কিন্তু আলাদা। দ্য ইউনিভার্সিটি উইটস মেড দেয়ার ক্যারেক্টার্স লাইফ লাইক অ্যান্ড অ্যানিমেটেড। অর্থাৎ ইউনিভার্সিটি উইটসদের যে চরিত্রায়ন ছিল, তাদের যে নাটকের যে ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু মানে জীবন্ত প্রাণবন্ত ছিল। লিলি মেড অ্যাডভান্সেস ইন দ্য প্রেজেন্টেশন অফ ক্যারেক্টার্স ফিটেড ফর রোমান্টিক কমেডি। অর্থাৎ এই যে জন লিলির কথা বলা হচ্ছে, যার হচ্ছে মানে রোমান্টিক কমেডিতে উত্থানে যার ভূমিকা ধরা হয়, তার যে ক্যারেক্টারাইজেশনের যে প্রসেস, সে কি করতো? ফিটেড ফর রোমান্টিক কমেডিজ। অর্থাৎ তার ক্যারেক্টার গুলো রোমান্টিক কমেডির জন্য খুবই ফিট হতো। হিজ ক্যারেক্টার্স ওয়ার উইটি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি শার্প। ঠিক যেমন আমাদের কি কমলাকান্তের দপ্তরে কমলাকান্তের মতো উইটি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি শার্প। অর্থাৎ তার ক্যারেক্টার গুলো কিন্তু এরকম হতো এই যে রোমান্টিক কমেডিতে। মার্লো গেভ লাইফ অ্যান্ড রিয়েলিটি টু ক্যারেক্টার্স মেন্ট ফর ট্র্যাজেডি। এবার মার্লোর যে ক্যারেক্টারাইজেশনের অবদান সেটা হচ্ছে, মার্লোর ক্যারেক্টার কি জীবন্ত এবং বাস্তবিক মনে হতো। যেমন এই যে ডক্টর ফস্টাস, জীবন্ত ক্যারেক্টার, ঠিক আছে? কোন এই যে রাজা বাদশাহ এরকম ক্যারেক্টার না। ট্যাম্বুরলাইন, ডক্টর ফস্টাস অ্যান্ড দ্য জিও অফ মাল্টা ক্যাপচার আওয়ার ইমাজিনেশন বাই ইন্টেন্সিটি অফ দেয়ার প্যাশন অ্যান্ড এনথিউজিয়াজম। অর্থাৎ এই যে যে ক্যারেক্টার গুলার কথা বলা হয়েছে, জিও অফ মাল্টা, তারপরে বারবারাস, ডক্টর ফস্টাস, ট্যাম্বুরলাইন দ্য গ্রেট, এই ক্যারেক্টার গুলো কি সহজে আমাদের কি ইমাজিনেশন ক্যাপচার করতে পারে, কারণ তাদের মধ্যে কি কি বেশি ছিল? প্যাশন এবং এনথিউজিয়াজম। Heroic style. The handling of heroic style is common feature of the university week. They used strong and high sounding lines. Strong and high sounding lines. Christopher Marlowe used blank verse. He used exalted poetic style. আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে এই যে নাটকে কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক কিন্তু ক্রিস্টোফার মার্লো। এখন ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে সহজে কি বলা যায়, অমিত্রাক্ষর, সরি বাংলায় আমি না যাই যেহেতু বাংলার জ্ঞান নাই, মানে শেষে অন্তমিল নাই। দেখা যাচ্ছে এই যে দুইটা লাইন অন্তমিল থাকে না, শেষ দুইটা ওয়ার্ডের মাঝে অন্তমিল নাই। কিন্তু আর একটা বিষয়, ফ্রি ভার্সেও কিন্তু অন্তমিল নাই। তাহলে চিনবো কি করে? এখানে যে বিষয়টা আছে সেটা মিটার, যে ফ্রি ভার্সে কি থাকে, 1 2 3 4 5, 5টা মিটার থাকে। একটা সেন্টেন্সে 5টা মিটার থাকে, অর্থাৎ মাত্রা 5টা মিটার থাকে, ঠিক আছে? ফ্রি ভার্সে 5টা মিটার থাকে এবং শেষে অন্তমিল থাকে না, সেটাই হচ্ছে, সরি, ব্ল্যাঙ্ক ভার্সে 5টা মিটার থাকে এবং অন্তমিল থাকে না। ফ্রি ভার্সে কোনো মিটারের ঠিক নাই। ঠিক আছে, দুইটা ওয়ার্ডেও একটা সেন্টেন্স, আবার অনেক বড় করে একটা সেন্টেন্স। কনক্লুশনটা আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? কারণ এখানে এলিজাবেথান ড্রামা নিয়ে বলা হয়েছে, এই যে দ্য গ্রোথ অফ এলিজাবেথান ড্রামা বলা হয়েছে, ঠিক আছে? এইসব কারণেই গোল্ডেন এজ বলা হয়। এগুলো একটু দেখে নিয়েন, না হলে আমরা শেষ করতে পারবো না। আমরা তো দিন 3টা করে প্রশ্ন পড়বো, না হলে শেষ হবে না।
কারণ অনেকেই মনে করছেন যে হচ্ছে কি বলে যে প্রশ্ন এভাবে ধরে ধরে পড়ানোর মানে কি? অনেকের কাছে বিরক্ত লাগতেই পারে, কিন্তু দেখবেন যে যখন পড়বেন এই পড়ানোটাই আপনাদের জন্য খুব ভালো মনে থাকবে। তাহলে বলা আছে রাইট অ্যান এসে অন দ্য থিয়েটার অ্যান্ড write an essay on the theatre and growth of during the Elizabethan age, or Elizabethan age is the golden age of English literature. ঠিক আছে, ওইটা দিয়েও লিখতে পারেন, এইটা দিয়েও লিখতে পারেন। আচ্ছা, ওইটা দিয়েও লিখতে পারেন, এইটা দিয়েও লিখতে পারেন, ঠিক আছে। কারণ ওইটা দিয়ে মানে যে যত সহজে পড়ে লিখতে পারেন, ওইটা দিয়ে লিখলে কি হবে, একটা প্রশ্নের মাধ্যমে দুইটা প্রশ্ন পড়া হয়ে গেল। এটার মাধ্যমেও কিন্তু তাই, যে এলিজাবেথান এস কে আমরা, এটা শুধু কিন্তু ড্রামা নিয়ে, ঠিক আছে, এটা শুধু ড্রামা নিয়ে, আর ওইটা কি নিয়ে, ওইটা ড্রামা প্লাস হচ্ছে ট্র্যাজেডি কমেডি সবকিছু নিয়ে, ঠিক আছে। তো ওইটা নিয়েও লিখতে পারেন, এইটা নিয়েও কিন্তু লিখতে পারেন। এলিজাবেথান ইজ দ্য গোল্ডেন এজ, এই যে যে প্রশ্নটা অর দিয়ে যে প্রশ্নটা, এখন বলতে পারেন এখানে দিচ্ছেন কেন, ওখানে দেননি, সে কারণে কিন্তু আমি এই যে এখানে দিয়ে ওখানে লিখে দিছি যে ওইটা দিয়েও আপনারা কি লিখতে পারেন। ওইটা দিয়ে যে লিখতে পারবেন না তা না, ওইটা দিয়েও লিখতে পারবেন। এবং দেখেন এই যে বলছিলাম 13 14, 13 14 15 17, 14 অবশ্য দুইটা পরীক্ষা হয়েছিল, এটা 14 সেকেন্ডে পড়েছিল, ঠিক আছে, 13 14 15 17, আর এটা পড়েছিল 2007 সালে, দ্য গ্রোথ অফ ড্রামা ডিউরিং এলিজাবেথান পিরিয়ড, ঠিক আছে। এটা শুধু ড্রামার কথা বলা আছে, যে ড্রামার গ্রোথ, ড্রামা এবং থিয়েটারের গ্রোথ। এবং যেহেতু এলিজাবেথান এজ হচ্ছে ড্রামার জন্যই বিখ্যাত, সেই কারণে এই এই প্রশ্নের মাধ্যমে আমরা এলিজাবেথান এজ দ্য গোল্ডেন এজ কিন্তু আলোচনা করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে ইন্ট্রোডাকশনে দেখি, দ্য এলিজাবেথান রেজিম উইটনেস দ্য এনরমাস পপুলারিটি অফ দ্য প্লেস বেসড অন হিস্টোরিজ অফ ইংল্যান্ডস রুলস, রিভেঞ্জ ট্র্যাজেডিজ, লিউড কমেডিস। আচ্ছা, লিউড বলতে আমি যেটা বোঝাচ্ছি, মানে আমি বোঝাচ্ছি না, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানে সেক্সুয়াল যে কমেডিস গুলো। আচ্ছা, একটা বিষয় আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিই, প্রথম ক্লাসে যদিও বলে দিয়েছিলাম, তারপর আবার বলি, যে আপনারা এখানে সবাই ম্যাচিউর ইনাফ, সে যতই একজন ধর্মপ্রাণ ভাই থাকেন বা ধর্মপ্রাণ বোন থাকেন, আপনারা সবাই ইংলিশ লিটারেচার পড়ে এসেছেন এবং আপনারা জানেন যে ইংলিশ লিটারেচারে কোন ধরনের আলোচনা আছে বা কোন টপিকে কি আলোচনা আছে, ঠিক আছে। সো আলোচনার খাতিরে, প্রশ্নর খাতিরে অনেক কিছুই আলোচনা করা লাগবে। এটা যদি কারোর খারাপ লাগে, আপনি সেখান থেকে লিভ নিতে পারেন, ঠিক আছে। কারণ আমরা জানি ইংলিশের যে লিটারেচার, এটা খ্রিস্টান বা কি বলে প্রোটেস্টান এই জাতীয় কালচার নিয়ে লেখা, ঠিক আছে। তো এদের কালচারের সাথে বাঙালি কালচার বা আমাদের ধর্মের কালচার গুলো কিন্তু মিলবে না, আমাদের সমাজের যে কালচার। সো এটা পার্সোনালি নেয়ার কিছু নাই, ঠিক আছে। এইটা কিন্তু পার্সোনালি নেয়ার কিছু নাই, কারণ আমাকে তো বোঝাইতে হবে। আখিয়া পুলিকেছে নিয়ে স্যার জানি, কিন্তু এই জানাটাই অনেকের জন্য সমস্যা। যেমন ফার্স্ট ব্যাচে একটা মেয়ে প্রবলেম ক্রিয়েট করেছিল যে কেন স্যার ক্লাসে সেক্সুয়ালিটি পড়াচ্ছেন, ঠিক আছে। এই কারণে সবাইকে বলে রাখছি, যার সমস্যা হবে সে লিভ নেবেন, কারণ ক্লাসে কিন্তু এইগুলাই পড়ে আসছেন, অনার্সে মাস্টার্সে এগুলা না পড়ে এখানে কেউ আসেননি। তাহলে লিউড কমেডিজ বলতে বোঝানো হচ্ছে সেই ধরনের কমেডিজ যেখানে সেক্সুয়ালিটি, হ্যাঁ, যেখানে সেক্সুয়ালিটি আছে। বিশ্বাস করবেন না, ওই মেয়ে একটা পুরা এসে লিখে আমার নামে অফিসে কমপ্লেন করছে। পরে আমার যে 700-800 স্টুডেন্ট আমাকে এত ভালোবাসে, তারা হচ্ছে ওই মেয়েকে বাধ্য করছে গ্রুপ ছাড়া হইতে। পরে ওই মেয়েকে টাকা দিয়ে, মানে যতগুলো ক্লাস করছিল সেই অনুপাতে টাকা দিয়ে তাকে গ্রুপ থেকে লিভ দেওয়ানো হয়েছে। তাহলে বলা হচ্ছে যে এলিজাবেথান যে এজ বা এলিজাবেথান যে রেজিম, এই রাজত্বকে উইটনেস দ্য এনরমাস পপুলারিটি অফ প্লেস, অর্থাৎ এলিজাবেথান এজ মূলত
প্লে অর্থাৎ ট্র্যাজেডি বলি কমেডি বলি, এই প্লের জন্যই কিন্তু বিখ্যাত। কিসের উপর ভিত্তি করে? বেসড অন ইংল্যান্ডস রুল, অর্থাৎ ইংল্যান্ডের শাসন ব্যবস্থা নিয়ে রিভেঞ্জ ট্র্যাজেডিস, কারণ এলিজাবেথান এজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি এবং লিউড কমেডিস, অর্থাৎ পুরোটা আলোচনায় কিন্তু কি আপনার প্লে কেন্দ্রিক, ঠিক আছে, সমস্ত আলোচনা হচ্ছে প্লে কেন্দ্রিক। ডিউরিং দ্য এলিজাবেথান এজ ড্রামা ওয়াজ দ্য ট্রু ন্যাশনাল লিটারেরি ম্যানিফেস্টেশন, অর্থাৎ এলিজাবেথান এজের যে সাহিত্যের যে প্রধান ধারা, সেই প্রধান ধারাই ছিল কিন্তু কি প্লে বা নাটক আমরা বলতে পারি। কারণ আমরা দেখেছি বাংলা সাহিত্যে, বিসিএস এ যারা পড়েছেন তারা দেখবেন যে বাংলা সাহিত্যে কম বেশি কিন্তু মধ্যযুগের মধ্যে হয়তো এটা পড়ে, আমি ভুলও করতে পারি, মধ্যযুগের মধ্যে হয়তো দেখবেন যে বিভিন্ন সাহিত্যের বা বিভিন্ন রাইটারের পৃষ্ঠপোষকের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে দৌলত কাজী কোন রাজত্বে মানে কোন রাজার সময় লিখেছেন, তার পৃষ্ঠপোষকতা কে করেছেন। তো যদি কোনো ভালো শাসক, মানে শাসকদের কিন্তু অনেক শাসকের কিন্তু লিটারেচার বা এই যেরকম সাহিত্যের প্রতি কিন্তু একটা ভালো একটা মনোভাব ছিল। তো ইংল্যান্ডে আমরা এলিজাবেথান এজে এসে দেখি যে কুইন এলিজাবেথের কিন্তু এই যে লিটারেচারের প্রতি একটা খুবই একটা কি ছিল, মানে ভালো একটা পজিটিভ একটা কি বলে মেন্টালিটি ছিল। এই কারণে আমরা দেখি যে এই সময় যে নাটকগুলা লেখা হয়েছে, ম্যাক্সিমাম নাটকগুলা কিন্তু কুইন এলিজাবেথের সামনে মঞ্চায়িত হতো। তাহলে কতটা মানে সাহিত্যপ্রেমী তিনি হতে পারেন, এবং এই কারণেই কিন্তু যেহেতু তিনি সাহিত্যপ্রেমী ছিলেন এবং এই কারণেই কিন্তু ইংরেজি লিটারেচার মানে তার যে শাসনামল, ওই শাসনামলে যথেষ্ট ফ্লারিশড এবং এনরিচড। দ্য মোস্ট ফেমাস ড্রামাটিস্ট রিপ্রেজেন্টিং এলিজাবেথান এজ ইজ উইলিয়াম শেক্সপিয়ার। হি এক্সেলড বোথ ইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, অর্থাৎ তিনি এই এজের বিখ্যাত বা প্রমিনেন্ট রাইটার ছিলেন হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং তিনি ট্র্যাজেডি এবং কমেডি উভয় ক্ষেত্রেই কি পারদর্শিতা দেখিয়েছেন। দ্য এলিজাবেথান থিয়েটার ওয়াজ আ ক্রুড অ্যাফেয়ার অ্যান্ড কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইটস মডার্ন কাউন্টারপার্ট, অর্থাৎ এলিজাবেথান থিয়েটারের কথা বলা হচ্ছে। যেহেতু আমরা নাটক নিয়ে অনেক কথা বলে ফেললাম, কিন্তু এই নাটকটা সম্পর্কিত আমরা নাটক নিয়েও আলোচনা করবো এবং থিয়েটার নিয়েও আলোচনা করবো, কারণ আমাদের দুইটার গ্রোথই কিন্তু দেখানো কথা বলা হয়েছে, থিয়েটার অ্যান্ড ড্রামা দুইটারই। তাহলে এই ক্রুড অ্যাফেয়ার অ্যান্ড কোয়াইট ডিফারেন্ট ফ্রম মডার্ন কাউন্টারপার্ট কেন বলছে? ক্রুড মানে কি? ক্রুড মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্রুড মানে হচ্ছে মানে অপরিশোধিত, ঠিক আছে, অপরিশোধিত যেটাকে বলা হয়, যেমন ক্রুড অয়েল, যেমন খনি থেকে যে তেলটা উঠানো হয় ওটা ক্রুড অয়েল বলে। তো ক্রুড অ্যাফেয়ার কেন বলছে এলিজাবেথান থিয়েটারকে? কারণ এলিজাবেথান থিয়েটার যখন ওই এজে যখন থিয়েটার তৈরি হয়, থিয়েটার গুলো খুবই কি ছিল, মানে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হতো। থিয়েটার গুলো খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হতো, কারণ এত প্রযুক্তি তখন কিন্তু ছিল না। আলোচনায় সেটা ক্লিয়ার হবে পরবর্তীতে। দ্য থিয়েটার ওয়াজ জেনারেলি বিল্ট অফ উড, প্লাস্টার আর ব্রিক ফাউন্ডেশন, অর্থাৎ ওই সময় কিন্তু এই যে মডার্ন যে থিয়েটার, মডার্ন কাউন্টারপার্ট, ঠিক আছে, মডার্ন থিয়েটারের মতো ওইভাবে থিয়েটার বানানো হতো না। কি দিয়ে বানানো হতো? উড, প্লাস্টার আর অন ব্রিক ফাউন্ডেশন, ঠিক আছে, দেখা যাচ্ছে ইটের উপরে প্লাস্টার প্লাস্টার দিয়ে এগুলো করা হতো। দেয়ার ওয়াজ লিটিল অফ স্টেজ প্রপার্টিজ অফ এলিজাবেথান থিয়েটার, অর্থাৎ এলিজাবেথান যে থিয়েটার, এই থিয়েটারে কিন্তু মানে খুব বেশি মানে কি প্রপার্টিজ, মানে যে সামগ্রী, উন্নত মানের সামগ্রী দিয়ে কিন্তু তৈরি করা হতো না, ঠিক আছে। দ্য প্লে ওয়াজ দ্য থিং দ্যাট ইন্টারেস্টেড দ্য অডিয়েন্স, মানে জিনিস ভালো না হোক কিন্তু মূল আকর্ষণের বিষয়বস্তু ছিল কিন্তু প্লে। তারা যে সিনেমা হল দেখতে যেত না, তারা কিন্তু মুভি দেখতে যেত, অর্থাৎ নাটক দেখতে যেত, ঠিক আছে, নাটকের প্রতি তাদের কি আকৃষ্টতা ছিল। The play was the thing that interested the audience. Whenever a change of scene or locality was to be shown, it was indicated the dialogues. আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে এখন যেমন স্টেজে অনেক আলো থাকে, যেমন গ্রামের যাত্রাপালা যারা দেখছেন তারা জানেন যে দেখা যাচ্ছে যে দিনের একটা কাহিনী থেকে সন্ধ্যার একটা কাহিনী হচ্ছে, তো প্রচুর আলো থাকে স্টেজের চারপাশ দিয়ে, তখন কি করে দেয়া হয়? অন্ধকার করে আস্তে আস্তে কি করে দেয়া হয়?
সন্ধ্যা যে হয়, সন্ধ্যা বোঝানোর যে এই যে ম্যাটেরিয়ালস দেখানো হয়, কিন্তু এই এজে বলা হচ্ছে যে যখন সিন চেঞ্জ হতো বা লোকালিটি এরিয়া চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে এক স্থান থেকে অন্য স্থানের যে প্রেক্ষাপট দেখানো হচ্ছে, তখন কিন্তু এই যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেখানো হতো না, কারণ ওই রকম ম্যাটেরিয়ালস তো ছিল না। কি মুখে বলে ইন্ডিকেট করা হতো, ঠিক আছে, বলে ইন্ডিকেট করা হতো আমাদের তখনকার যে অডিয়েন্স যারা ছিলেন। দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা, ঠিক আছে, অর্থাৎ ইংলিশ ড্রামা যে ডেভেলপমেন্ট এলিজাবেথান এজে হয়, কিভাবে হয় সেই পয়েন্টগুলো আমরা একটু দেখি। তার 1 নম্বর কারণ হচ্ছে বার্থ অফ ট্যালেন্টেড প্লে রাইটস, অর্থাৎ এই যুগে খুব ভালো কি প্লে রাইটসদের অর্থাৎ নাট্যকারদের জন্ম হয়েছিল। এই যে ক্রিস্টোফার মার্লোর কথা বলা হয়েছে, বেন জনসনের কথা বলা হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলা হয়েছে, তাছাড়া অন্যান্য ইউনিভার্সিটির উইটসরা তো আছেন। দ্য ড্রামাটিস্ট দেন ডিফাইড দ্য ইউনিটিস অফ টাইম অ্যান্ড প্লেস। আচ্ছা, আমরা জানি যে ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু অ্যারিস্টটলের একটা মানে থিওরি আছে 3 ইউনিটিস, ঠিক আছে। তো আগের ট্র্যাজেডি গুলো সবই কিন্তু 3 ইউনিটিস ফলো করা হতো, কিন্তু এই যে বর্তমান রাইটাররা তো ফলো করেন না তেমন একটা। এলিজাবেথান এজে এসেও দেখা যেত যে 3 ইউনিটস কি একটা এই যে নিয়ম, এই নিয়মের মধ্যে একটা ভায়োলেশন চলে আসে, যে ইউনিটি অফ টাইম এন্ড প্লেস, ইউনিটি অফ অ্যাকশনটা ফলো করলেও অনেকে ইউনিটি অফ টাইম প্লেস ফলো করতো না, ঠিক আছে। দ্য প্লে রাইটস দেন শোড ভায়োলেন্ট অ্যাক্ট অন স্টেজ, এবং তখন কিন্তু ভায়োলেন্ট অ্যাক্টও কি এই যে দেখানো হতো স্টেজে। মোস্ট প্লেস নেভার পারফর্ম 2 days ইন এ রো, বাট দেয়ার ওয়ার সাম ভ্যারিয়েশন, অর্থাৎ তারা এই যে নাটকগুলা, এই নাটকগুলা কিন্তু মানে রাত্রে কখনো নাটক হতো না, কারণ ওই যে আলোর ব্যবস্থা ছিল না, ম্যাটেরিয়ালস এর মানে স্টেজ যে ম্যাটেরিয়াল ছিল না, তারা বিকালের দিকে কিন্তু নাটকটা দেখাতো, এবং একটা নাটকের কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে। তো যেহেতু একদিনে শেষ হতো না, তাহলে কি তারা কালকে পরের দিন দেখাবে, আজকে যেহেতু হলো না পরের দিন দেখাবে না, তারা এরকম করতো না। আজকে দেখাতো, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখাতো, পরপর 2টা ডেটে কি নাটক তারা দেখাতো না। দ্য প্লেস অফ দিস পিরিয়ড আর বেসড অন সেকুলার ইস্যুস, এবং এই যে এই সময়ে যে নাটকগুলা দেখানো হতো বা মঞ্চায়িত হতো, এগুলো কি সেকুলার ইস্যুজ এর উপরে নির্মিত হতো। তারপরে কি বলা হচ্ছে নিউমারাস থিয়েটার। আচ্ছা, ডিউরিং দ্য এলিজাবেথান এজ পাবলিক প্লে হাউস কুড বি কমনলি সিন ইন ইংল্যান্ডস টাউন অ্যান্ড সিটিজ, অর্থাৎ ইংল্যান্ডের টাউন বা সিটিজ গুলোতে কি থিয়েটার তখন হরহামেশাই দেখা যেত। দা ফার্স্ট পাবলিক প্লে হাউস ওয়াজ বিল্ট ইন 1567, অর্থাৎ প্রথম প্লে হাউস নির্মিত হয়েছিল, পাবলিক প্লে হাউস 1567 সালে, এবং ফার্স্ট পার্মানেন্ট থিয়েটার নির্মিত হয় 1557 সালে, যার নাম ছিল দা রেড লায়ন। এছাড়াও কিছু বিখ্যাত কি ছিল থিয়েটার ছিল, সেগুলো হচ্ছে এলিজাবেথানের এজের বিখ্যাত থিয়েটার হচ্ছে দা রোজ, গ্রে ইনস, মিডিল টেম্পল, দা গ্লোব, হোয়াইট হার্ট ইন, ঠিক আছে। গ্লোব থিয়েটার কিন্তু তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। However, the new Globe Theatre was the center attraction during Elizabethan time. তারপরে কি আছে প্রফেশনাল অ্যাক্টরস। এলিজাবেথান এজে কি দেখা যায়, ডিউরিং দ্য এলিজাবেথান এজ ড্রামাটিক পারফরমেন্স ওয়ার এনাক্টেড বাই প্রফেশনাল অ্যাক্টরস, অর্থাৎ প্রফেশনাল অ্যাক্টররা কিন্তু এই পারফর্ম করতো, ঠিক আছে। মানে মানুষ যে শখ করে করতো বিষয়টা এরকম না, প্রফেশনাল অ্যাক্টররা কিন্তু পারফর্ম করতো। দিস প্রফেশনাল অ্যাক্টরস ওয়ার এক্সপার্ট ইন ডান্সিং অ্যান্ড ফেন্সিং, অর্থাৎ এই প্রফেশনাল অ্যাক্টররা কি নাচ এবং অস্ত্র চালনায়, কারণ আগে তো ঐতিহাসিক নাটক হতো, ঠিক আছে, ঐতিহাসিক নাটকে অস্ত্র চালনা ছিল, অস্ত্র চালনায় তারা পারদর্শী ছিল। দে আর এবল টু প্লে মোর দেন ওয়ান রোল, তারা একের অধিক চরিত্র কি একাই কি করতো। দে ট্যুরড দ্য কান্ট্রি অ্যান্ড এনাক্টেড পারফরমেন্সেস হোয়েন দে গট চান্স অর আস্কড বাই, এমনকি তারাই যে হায়ার করা বলে, ঠিক আছে, তারা কি বিভিন্ন জায়গায় ট্যুর করতো, কিসের জন্য, তাদেরকে অনেকে ডেকে নিয়ে যেত, যেহেতু প্রফেশনাল অ্যাক্টর তাদেরকে হায়ার করে নিয়ে যেত, ঠিক আছে। বাট উইমেন ওয়ার বার্ড ফ্রম পারফর্মিং পাবলিকলি, কিন্তু মেয়েদের অভিনয় কিন্তু নিষিদ্ধ ছিল, এবং ছেলেরাই কি করতো, ছেলেরাই মেয়েদের ভূমিকায় অভিনয় করতো। এই যে বয় অ্যাক্টরসরাই কি করতো, মেয়েদের
স্থানে অভিনয় করতো, তারাই কি মেয়ে সাজতো। এলিজাবেথান ট্র্যাজেডি, এলিজাবেথান এরা saw the enormous popularity on tragedy. Elizabethan tragedy dealt with heroic themes. অর্থাৎ আমরা হিরোইক থিমস কোথায় দেখতে পাই? হিরোইক থিমস দেখতে পাই এপিকে। তো এইদিকে এসে আমরা দেখি এই যে এলিজাবেথান যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির মধ্যেও কি হিরোইক থিম বিদ্যমান। Tragedies then created a sense of terror and pity among the minds of reader. অর্থাৎ তখনকার যেসব ট্র্যাজেডি প্রডিউস করা হতো সেই ট্র্যাজেডির মধ্যে কি টেরর অ্যান্ড পিটি, মানে ভয়ের ভয়ের সঞ্চার এমন উপাদান এবং আচ্ছা, সবার প্রশ্নে আমি আসছি। একজন লিখেছেন ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস, এগুলো এক্সপ্লেন করলে ভালো হতো। সুষমা ঢালি, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। অ্যামং দ্য মাইন্ডস অফ রিডার্স, ঠিক আছে, অর্থাৎ এসব যে কি বলে ট্র্যাজেডি গুলো রিডারদের মাইন্ডে কি হতো, টেরর বা ভয়, ঠিক আছে, ভয় ভীতি এবং করুণার সঞ্চার করতো। যে টেরর মানে কি ভয়, যে এই যে প্রোটাগনিস্টের কি হবে, এই যে তার দ্বারা মানে কি কি বলে তার দ্বারা ত্রুটিপূর্ণ কোনো কাজ হয়ে গেল, এখন এই কাজের পানিশমেন্ট তো সে পাবেই। এই যে ভয় এবং করুণা উভয়ের যে সঞ্চার হতো, ঠিক আছে। হ্যামলেট ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট পপুলার ডিউরিং দ্য এলিজাবেথান পিরিয়ড। তারপরে কি আছে এলিজাবেথান কমেডি, কমেডি ফ্লারিশড ডিউরিং দ্য এলিজাবেথান এজ। ড্রামাটিস্ট আর স্ট্যাবড উইথ জোকস অ্যান্ড ফিলোসফিক্যাল স্টেটমেন্টস, জোকস অ্যান্ড ফিলোসফিক্যাল স্টেটমেন্টস। দেয়ার আর ক্লাউন। আচ্ছা, ক্লাউন কি জানেন? ক্লাউন হচ্ছে ভার, যেমন যে গোপাল ভাঁড় বা বিদূষক যাকে আমরা বলি, ঠিক আছে। দেয়ার আর ক্লাউন্স অ্যান্ড ফুলস ইন দিস কমেডিজ। The sparkling wits, mistaken identity, music, and poetry made these comedies lively and audience. আচ্ছা, লিভলি টু দ্য অডিয়েন্স, অর্থাৎ এলিজাবেথান ট্র্যাজেডি কমেডির কথা বলা হয়েছে। তো এলিজাবেথান কমেডির মধ্যে কি থাকতো? জোকস এবং ফিলোসফিক্যাল স্টেটমেন্ট থাকতো, যেগুলো আমরা খুব বেশি দেখি হচ্ছে শেক্সপিয়ারের ইসের মধ্যে, ঠিক আছে। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল যে এই কমেডিগুলোর মধ্যে ক্লাউনস এবং ফুল থাকতো, অর্থাৎ কিছু বোকা ক্যারেক্টার এবং ভার মানে হাস্যরসাত্মক কিছু ক্যারেক্টার থাকতো, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে উইট, মিস্টেকেন আইডেন্টিটি, মিউজিক অ্যান্ড পোয়েট্রি। এই যে মিস্টেকেন আইডেন্টিটি কিন্তু ইসের একটা শেক্সপিয়ারের যে কমেডির একটা কিন্তু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি। তারপরে কি বলছে মিউজিক অ্যান্ড পোয়েট্রি, এটাও কিন্তু শেক্সপিয়ারের ইসে যে কোনো কমেডিতেই মিউজিক অ্যান্ড পোয়েট্রি কিন্তু থাকতো। অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে যেমন পোয়েট্রি আছে, মিউজিক আছে। তারপরে দ্য টেম্পেস্ট এর মধ্যেও আছে, ঠিক আছে। মেড দিস কমেডিজ লাইভলি টু দ্য অডিয়েন্স। তারপরে আছে হচ্ছে মিস্ট্রি অ্যান্ড মিরাকেল প্লে, মিস্ট্রি অ্যান্ড মিরাকেল প্লে, মিস্ট্রি অ্যান্ড মিরাকেল প্লে আর দ্য মেজর সেন্টার অফ অ্যাটেনশন এলিজাবেথান ড্রামা। অর্থাৎ এটা মধ্যযুগেই উদ্ভব হয়, কিন্তু এলিজাবেথান ড্রামার ক্ষেত্রে এটা কি মানে মেজর সেন্টার অ্যাটেনশন, অর্থাৎ মানুষের কি আলোচনার কেন্দ্রবিন্দুতে বা মানুষের কি বলে নজরে পড়তে শুরু করে, ঠিক আছে। মোরালিটিস, আচ্ছা, আমার নিজের হ্যান্ড নোট, আমি সাহিত্যিক না, আমি সাহিত্যিক না, আমি বলিনি এটা, আমি নিজে লিখেছি বিভিন্ন নেট সোর্স বই থেকে কালেক্ট করে দেয়া। আপনাদের যদি কারোর ইচ্ছা লাগে আপনারা শুধু এই জিনিসটা নিয়ে মারামারি করেন যে এটা এটা কি বলে আপনার লেখা কেন, আমার লেখা বা আপনার আম খাচ্ছেন আম খান ভাই, আটি কেন গুনতে চান? আমি কি বলেছি একবার এটা আমার লেখা, রিটেন বাই আমার নাম লেখা আছে, এখানে প্রিপেয়ার্ড বাই আমার নাম লেখা আছে। আমি আপনাদের জন্য বিভিন্ন সোর্স থেকে, উইকিপিডিয়া থেকে, ব্রিটানিকা থেকে, বিভিন্ন বই থেকে আমি আপনার জন্য তৈরি করেছি। আমি একবারও কিন্তু ঢোল বাজাইনি যে এটা আমার, আমি তৈরি করেছি, মানে আমি লিখেছি, এটা আমি বলিনি। এটা আমি
তারপরে কি বলা হয়েছে, দ্য ইন্টারলিউড। ইন্টারলিউডও কিন্তু আর এক ধরনের নাটক, কিন্তু খুবই শর্ট, এই মিরাকেল এবং মিস্ট্রি প্লে থেকে, মানে খুবই শর্ট, একদম মানে অল্প সময়ের মধ্যে 10-15 মিনিটের ভেতরে করা যায় এমন একটা নাটক, বা তার থেকেও একটু বেশি সময়। দ্য মিরাকেল প্লেস পাস্ট ইনটু মোরালিটিস অ্যান্ড দ্য মোরালিটিস ইনটু ইন্টারলিউড। ইন দ্য ইন্টারলিউড দ্য এলিমেন্ট অফ ডাইভারশন অর ফান ইজ emphasized as contrasted with seriousness of miracle and moral place। অর্থাৎ এই যে ইন্টারলিউড গুলো কিন্তু এরকম সিরিয়াস থিমে লেখা হতো না, ঠিক আছে। মিরাকেল প্লে, মিস্ট্রি প্লে যেমন সিরিয়াস থিমে লেখা হতো, এটা কিন্তু এভাবে সিরিয়াস থিমে লেখা হতো না। এর মধ্যে কিন্তু ডাইভারশন মানে বৈচিত্র্যতা এবং ফান থাকতো, এবং এই নাটকগুলো এতটাই ছোট হতো যে এমনকি দুইটা নাটকের মাঝখানেও এটা হচ্ছে দেখানো হতো। তারপর আজকে লাস্ট পয়েন্ট, রোমান্টিক ড্রামা। The English dramatists, after few experiments on classical model, began completely to disregard the three unities. The only influence of classical drama can be seen now in the dignified form. Thus, we notice the development of English drama step by step. আচ্ছা, তাহলে ইংলিশ ড্রামাটিস্ট, ঠিক আছে, এই যে আফটার ফিউ এক্সপেরিমেন্ট অন দ্য ক্লাসিক্যাল মডেল। আচ্ছা, ক্লাসিক্যাল মডেল কি ছিল? ক্লাসিক্যাল মডেল বলতেই কিন্তু মানে কি বোঝানো হতো? ট্র্যাজেডিকে বোঝানো হতো, ঠিক আছে। আপনাদের যেহেতু সময় শেষে যাচ্ছে, আমি শেষ করে দিব। ক্লাসিক্যাল মডেলকে বোঝানো হতো, ক্লাসিক্যাল মডেল বলতে ট্র্যাজেডিকেই বোঝানো হতো, ঠিক আছে। তো এটা কমপ্লিটলি ডিসরিগার্ড দ্য থ্রি ইউনিটিস, অর্থাৎ এই যে ক্লাসিক্যাল মডেলকে, ঠিক আছে, ক্লাসিক্যাল মডেলকে একপাশে ঠেলে এই যে রোমান্টিক ড্রামা, তারপরে কমেডি এর যে উত্থান, ঠিক আছে, থ্রি ইউনিটিসকে, এই ডাইগ্রেশনকে ব্রেক করে, এটা কিন্তু এই কি বলে এলিজাবেথান এজেই হয়েছিল। দ্য অনলি ইনফ্লুয়েন্স অফ দ্য ক্লাসিক্যাল ড্রামা ক্যান বি সিন নাও ইন দ্য ডিগনিফাইড ফর্ম। Thus we notice the development of Elizabethan drama step by step. তাহলে দেখা যাচ্ছে যে এলিজাবেথান এজে এসে কি হলো, এলিজাবেথান এজে এসে কিন্তু যে শুধু যে ক্লাসিক্যাল মডিউল, সে ক্লাসিক্যাল মডিউলেও কিন্তু থেমে থাকলো না। ক্লাস আছে না আরেকটা, ক্লাসিক্যাল মডিউলেই কিন্তু থেমে থাকেনি। তারা ক্লাসিক্যাল মডিউলকে একপাশে রেখে তারা তাদের নিজস্ব যে ফর্ম তৈরি করেছে, এবং আস্তে আস্তে এই যে মোরালিটি প্লে, মিস্ট্রি প্লে, রাইজ অফ রোমান্টিক কমেডি, তারপরে ইন্টারলিউড, ঠিক আছে, এই যে এইগুলো আস্তে আস্তে যে উত্থান, এইগুলো কিন্তু সব এলিজাবেথান এজ, এবং সব কিন্তু ড্রামা কেন্দ্রিক, ড্রামা এবং থিয়েটার কেন্দ্রিক। এই কারণেই এই এলিজাবেথান এজকে কি গোল্ডেন এজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা শুনেন, সেটা হচ্ছে আপনাদের যাদের সমস্যা আছে নোটস নিয়ে, তারা নোটস ভাই পড়বেন না, ঠিক আছে। যাদের সমস্যা আছে নোটস নিয়ে, যে স্যার এই বই থেকে লিখেছেন বা এই বই, তারা নোটস পড়বেন না। মানে আপনারা জাস্ট মেজাজ গরম করে দেন। আপনারা কোথায় দেখবেন পজিটিভলি যে আমার নোটস তৈরি করা লাগছে না, আমার নোটস তৈরি করা লাগছে না, আমি রেডিমেড পেয়ে যাচ্ছি, আমার সময় বেঁচে যাচ্ছে, তা না উল্টা কোন বই থেকে নিয়েছেন স্যার, এটা এইভাবে লিখেছেন, এত তো ভাই আপনার দরকার নেই। যদি দরকার হয় আপনি তৈরি করে নেন, একটা তৈরি করে দেখেন কত সময় লাগে, একটা তৈরি করে দেখেনই না কত সময় লাগে, কয় ঘন্টা ব্যয় হয়, তারপরে ওইটা আবার কারেকশন করতে, গ্রামাটিক্যালি কারেকশন করতে কতটা সময় লাগে, টাইপিং করতে কতটা সময় লাগে, একটু দেখেন, নিজেরাই বুঝে যাবেন, ঠিক আছে। আর আজকে যেহেতু ক্লাসের টাইম শেষ, আমি দুঃখিত কোনো প্রশ্ন নিতে পারছি না, আর আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, ঠিক আছে। মানে অনেকেই অনেকেই ভালো বলছেন নোটস, কিন্তু এই যে কিছু থাকবে, ভেজাল কিছু থাকে ভাই, সব ব্যাচেই ভেজাল কিছু থাকে, এরাই হচ্ছে ক্লাসের পরিবেশ নষ্ট করে। তো আপনাদের অনুরোধ, এই কমেন্টে এই জাতীয় অন্য কিছু দেখে গা ভাসাবেন না, ঠিক আছে। আপনাদের কাজ আপনারা করেন, পজিটিভলি করেন, কারণ নেগেটিভ কিছুর ইফেক্ট কিন্তু আমাদের মাইন্ডে এমন ভাবে পড়ে যায় যে আমরা কিছু ভালো কিছু করতে পারি না। পজিটিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনারা পরীক্ষার অনেক আগেই ইনশাল্লাহ আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে।
আপনারা এ নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে, যে ক্লাস হচ্ছে না, আবার কেন ডাবল ক্লাস দিচ্ছেন, এইগুলা আর রিপিট হবে না, ঠিক আছে। আপনারা মানে জাস্ট একটা কথাই বলবো যে ভরসা রাখেন, ঠিক আছে, ভরসা রাখলে ঠকবেন না। জি আখি, অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করবেন, সবাই সবাই পজিটিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে।